ডব্লিউবিসিএস এর প্রিলিমস পরীক্ষার 2024 এর ডব্লিউবিসিএস দুর্ভাগ্যবশত সেটা 2026-এ হচ্ছে। তার প্রিলিমস এর আর 21 দিন মতো বাকি আছে আমরা যখন ভিডিওটা পাবলিশ করছি তারপর থেকে। এবং এই ভিডিওর যে বিষয়বস্তু সেটা আমাদের থাম্বনেলে লেখা ছিল, এবং থাম্বনেলটা যথারীতি একটা ক্লিকবেট। আহ যে যেরকমটা হয় আর কি, যে 21 দিনে 22 প্লাস। আমরা জানি যে ইংরেজিতে 200-র মধ্যে 25 নম্বর থাকে। 25 নম্বর হচ্ছে বরাদ্দ ইংরেজির জন্য, এবং সেটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। আপনি 25-এর মধ্যে কিভাবে 22 প্লাস পাবে 21 দিনে, তার স্ট্র্যাটেজি বাতলে দেওয়ার জন্য এই ভিডিও। প্রথম কথা হচ্ছে, যেটা বললাম যে এটা একটা ক্লিকবেট ছিল। ক্লিকবেট কি? ক্লিকবেট হচ্ছে, তোমরা তো বিভিন্ন রকমের যারা অ্যাসপিরেন্ট তারা বিভিন্ন রকম ফাঁদে পড়ো। তো এটা হচ্ছে একটা ফাঁদ, যে আম ওই থাম্বনেল দেখে, খুব আকর্ষণীয় একটা থাম্বনেল দেখে, এটাও ChatGPT দিয়ে বানানো বা আকর্ষণীয় করেই বানানো, ভিডিওতে চলে এসেছো। তো 21 দিনে 22 প্লাস পাওয়া যায় না ইংরেজিতে। সে কারণে যারা চলে এসেছো ক্লিকবেট দেখে, মানে ক্লিকবেট মানে পিকার হয়ে যারা চলে এসেছো তারা চলে যেতে পারো। যেটা নিয়ে এখানে আলোচনা করার, আমরা যেটা নিয়ে আলোচনা করব, জোকস অ্যাপার্ট, যে এই যে 21 দিন হাতে সময় রয়েছে, তাতে করে মানে এই 21 দিনকে কিভাবে প্রপারলি ইউটিলাইজ করা যায়, এবং প্রপারলি ইউটিলাইজ করে কোন কোন জায়গাগুলোর উপরে একটু জোর দিলে আমরা একটু অ্যানালাইজ করে দেখবো প্রিভিয়াস ইয়ার্স গুলো কি ধরনের প্রশ্ন আসে ডব্লিউবিসিএস প্রিলিমসে। যেহেতু এই 25টা নম্বর, আমরা জানি যে যে ধরনের দৌড় এখন, মানে ঘোড়দৌড় এখন ডব্লিউবিসিএস এ চলছে, বিশেষ করে এতদিন পরে যখন পরীক্ষা হচ্ছে, প্রায় আমি যদি খুব ভুল না করি 2 বছরেরও বেশি সময় পরে আবার একটা ডব্লিউবিসিএস প্রিলিমস হচ্ছে, সম্ভবত, আমি মানে স্মৃতি যদি বিশ্বাসঘাতকতা না করে। এবং তার ফলে যেটা হয়েছে যে প্রচুর ছেলে মেয়ে এই পরীক্ষায় বসতে চলেছে। আম, সামনে যেহেতু আর বিশেষ কিছু পরীক্ষা নেই, সে কারণে এই পরীক্ষায় প্রচুর ছেলে মেয়ে বসতে চলেছে, এবং এই প্রিলিমস এর স্কোর, মানে প্রিলিমস এর কাট অফ ক্লিয়ার করা আম, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বিবেচিত হবে। তার কারণ অনেক ভেটেরান যারা, মানে দীর্ঘদিন ধরে যারা পরীক্ষা দিচ্ছে, তাদের অনেকের আম, একটা কনফিডেন্স থাকে যে ঠিক আছে, প্রিলিমস তো চলো উতরে দেবো, তারপরে মেন্স দেখা যাবে। কিন্তু তবুও প্রিলিমসেও ওই কয়েকটা নম্বর বা একটা নম্বর বা দশমিকের ভগ্নাংশে কিছু সংখ্যার জন্য হয়তো প্রিলিমস মিস হয়ে যায় এবং মেন্স দেওয়া হয় না। তো সে কারণে প্রত্যেকটা নম্বর গুরুত্বপূর্ণ, এবং এই ইংরেজির যে নম্বরটা 25টা নম্বর, এই 25টা নম্বর তো ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কেননা একটু কনসিয়াস হয়ে, একটু ক্ল্যারিটি অফ থট যদি অ্যাপ্লাই করা যায় পরীক্ষা হলে বসে, তাহলে একটা ঠিকঠাক নম্বর, একটা সম্মানজনক নম্বর, প্রিলি পরীক্ষায় পাশ করার জন্য একটা ঠিকঠাক নম্বর তোলা যেতে পারে, সম্ভব সেটা। এখন এই যে এখানে যেটা বলা হয়েছে জিনিসটাকে আকর্ষণীয় করার জন্য, যে 22 প্লাস এবং 21-এর সঙ্গে 22 খুব মানে ম্যাচ করবে, সেই জন্য এই 22 প্লাস তোলা তাদের পক্ষে সম্ভব যদি ঠিকঠাক ভাবে দিনগুলোকে ইউটিলাইজ করে, যারা মোটামুটি বিষয়টা নিয়ে পড়াশোনা করেছে, একেবারে বিষয় থেকে বেরিয়ে যায়নি। এবং শুধু পড়াশোনা বলবো না, মানে শুধু ওই 500টা ভোক্যাব মুখস্থ করে পরীক্ষায় বসে, বা 5000 খানা ভোক্যাব মুখস্থ করে পরীক্ষায় বসে 22 প্লাস পাওয়ার যে দিন, সেসব দিন গেছে 2014 অনওয়ার্ডস। সুতরাং আহ, মানে যাদের শুধুমাত্র পড়াশোনা রয়েছে বা প্রচুর প্রচুর মুখস্থ করেছে তাদের কথা বলবো না, যারা চর্চা করেছে, যারা ইংরাজি, মানে আমি নিয়মিতভাবে যারা এই চ্যানেলের একটু পুরনো দর্শক, তারা জানবে যে আমি মানে রেগুলার বেসিসে বলে থাকি আহ, যে বই পড়ার সাথে সাথে একটু খবরের কাগজ পড়ার চর্চা করা, একটু গল্পের বই পড়ার চর্চা করা। তো এই চর্চাগুলোর মধ্যে যারা আছে, এটা শুধু যে ডেসক্রিপটিভ পোর্শনের ক্ষেত্রে লাগবে তা নয়, অবজেক্টিভ পোর্শনের ক্ষেত্রে কিভাবে লাগবে সেটা আমরা আজকের এই ভিডিওতে না হোক, এরপরে আরো বেশ কিছু সিরিজ অফ ভিডিওস আসবে, সেখানে আমরা সেই বিষয়টা দেখব, যে কিভাবে সেই বিষয়গুলো কাজে লাগে। আজকে আমরা খানিকটা বুঝতে পারবো ব্যাপারটা। তো যারা মোটামুটি চর্চার মধ্যে রয়েছে, তাদের ক্ষেত্রে 22 প্লাস তোলাটা অসম্ভব কিছু নয়। এবং বাকিদের ক্ষেত্রেও চেষ্টা করতে হবে, যার আহ, এই মুহূর্তে ইংরেজির লেভেলটা যেখানে আছে সেখান থেকে খানিকটা যদি গিয়ার আপ করা যায় এবং খানিকটা বেশি নম্বর তুলে আনা যায়, সেটা আমাকে অবভিয়াসলি প্রিলিমস এর যে কাট অফ হবে সেটা
পার করার জন্য বা সেটা ছোঁয়ার জন্য একটা এক্সট্রা কিক দেবে। কথা না বাড়িয়ে আমরা মূল বিষয়তে ঢুকি এবার। আমরা জানি যে 25 নম্বর থাকে ৮ ভাগের ১ ভাগ, এবং এই ৮ ভাগের ১ ভাগ সেটা আগেও যেটা বললাম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে ঠিকঠাক একটা সম্মানজনক মার্কস তোলার ক্ষেত্রে। আমরা যেটা করার চেষ্টা করব, ১ম একটুখানি বলি যে আ যেকোনো পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করতে গেলে বা যেকোনো পরীক্ষায় প্রস্তুতি কিভাবে নেওয়া উচিত, আম প্রস্তুতির স্ট্র্যাটেজি কি হবে, তথাকথিত স্ট্র্যাটেজি কি হবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে গেলে সবার ১ম এ যেটা করতে হয় সেটা হচ্ছে যে PYQ অ্যানালিসিস। যে বিগত বছরগুলোতে আমরা কি ধরনের প্রশ্ন দেখতে পেয়েছি এই সেম পরীক্ষায়। তো সেটা যদি একটু এনালাইজ করো, সবই তো এখন ইন্টারনেটে উপলব্ধ। যদি একটু দেখার চেষ্টা করো, এনালাইজ না হোক একটু যদি দেখার চেষ্টা করো মোটামুটি দেখবে যে আম ২০১৪ যখন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে WBCS এর ডেসক্রিপটিভ থেকে যখন অবজেক্টিভ হচ্ছে, তার আগের প্রিলিমস এর কোয়েশ্চেন পেপার মানে ইংরেজির, এবং তার পরবর্তীকালে প্রিলিমস এর ইংরেজি কোয়েশ্চেন পেপার দুটোর মধ্যে আ আক্ষরিকভাবেই বলা যায় যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। ২০১৪ এবং তার পূর্ববর্তী সময়টায় আমি এখানে একটা মানে একটা অ্যানালিসিস দেখাবো, এনালাইজ করা একটা ছক দেখাবো। ২০১৪ এবং পূর্ববর্তী সময়ে সেখানে আ পুরো ইংরেজির যে পোর্শনটা সেটা ছিল অনেকটা vocabs ওরিয়েন্টেড, মানে vocabulary ওরিয়েন্টেড। সেখানে ইংরেজির ক্ষেত্রে অন্তত বলা যায় যে আম মুখস্থবিদ্যা যাচাই করার বা কে কত শব্দ মুখস্থ করতে পেরেছে, কে কত শব্দ জেনেছে। শব্দ জেনেছে বললে ভুল হবে। শব্দ জানা এক জিনিস আর মুখস্থ করা এক জিনিস। কে কত ইংরেজি শব্দ মুখস্থ করেছে, কে কত সিনোনিম, অ্যান্টোনিম, OWS মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এগুলো মুখস্থ করেছে, কে কত ফ্রেজাল ভার্ব মুখস্থ করেছে, কে কত ইডিয়মস, ফ্রেজেস মুখস্থ করেছে। সেটা যাচাই করার একটা মাধ্যম ছিল। এবং এই ২০১৪ পরবর্তী সময়ে বছরগুলো যত এগিয়েছে, তত পরীক্ষার যে প্রশ্নপত্র মানে ইংরেজির যে প্রশ্নপত্র সেটার প্যাটার্ন আ কনসেপচুয়াল ক্ল্যারিটি কার কতটা রয়েছে সেটা যাচাই করার দিকে এগিয়েছে। এবং এই পুরো বিষয়টা মানে আ এই যে যেটা বললাম যে কনসেপ্ট কার কতটা ভালোভাবে রয়েছে, কে কতটা সুন্দরভাবে জিনিসটাকে বিল্ড করতে পেরেছে, এটা যাচাই করার যে পদ্ধতি বা যে প্রক্রিয়া পরীক্ষার প্রশ্নের মাধ্যমে, সেটার কালমিনেশনটা আমরা দেখতে পাই হচ্ছে একেবারে শেষ যে প্রিলিটা হয়েছিল ২০২৩ এর WBCS এর প্রিলি সেখানে। সেখানে এমন বেশ কিছু প্রশ্ন ছিল আ যেগুলো অনেকে শুনতে পারেনি, মানে বুঝতে পারেনি যে কি বলতে চাইছে অ্যাকচুয়ালি। মানে যারা মুখস্থ বিদ্যা নির্ভর পড়াশোনা করে গেছে তারা ঠিক বুঝতে পারেনি যে ওখানে কি বলতে চাইছে। তো এইটা যেটা বললাম যে ২০১৪ র পর থেকে ১৫, ১৬, ১৭, ১৮ যত দিন গেছে তত এই কনসেপচুয়াল ক্ল্যারিটি তোমার গ্রামারের, শুধু গ্রামার বলব না, ভোকাবস এর ক্ষেত্রে ওই আমি মানে আ বেশ কিছু কঠিন শব্দ তার একটা সিনোনিম দিলাম, লিখতে দিলাম, তার একটা অ্যান্টোনিম লিখতে দিলাম। একটা লম্বা সেন্টেন্স দিয়ে তার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কি হবে সেরকম একটা OWS লিখতে দিলাম। সেই জিনিসটা গেছে। ভোকাবুলারির ক্ষেত্রেও কেউ যদি ভোকাবুলারি সেভাবে কিচ্ছু মুখস্থ করে না যায়, আ ওই যে বললাম চর্চাটা মোটামুটি যদি চর্চার মধ্যে থাকে, তাহলেও এখন যে প্রশ্ন হচ্ছে তা হলো ভোকাবের যে পোরশনটা। আমি ধরলাম ভোকাবে ২৫ এর মধ্যে ১০ থাকছে। কথার কথা। সে অন্ততপক্ষে ভোকাবের ১০ টা প্রশ্নের মধ্যে ৬ টা থেকে ৭ টা নামিয়ে আসতে পারবে। কিচ্ছু না পড়ে। শুধুমাত্র এই যে বললাম চর্চাটা যদি থাকে এবং কমন সেন্স যদি এপ্লাই করে তাহলে। তো এইটা একটা বিষয়, মানে এটা হচ্ছে যে চেঞ্জিং প্যাটার্ন যেটা সেটা, এবং তার সঙ্গে আরেকটা যেটা বিষয় মানে যেটা আগেরবার যখন ২০২৩ এর প্রিলি হয়েছিল তখন একটা ভিডিও দিয়েছিলাম, সেখানেও বলেছিলাম। এখানেও একই জিনিস বলার। যে কম্পিটিশন যেখানে যাচ্ছে বা কম্পিটিশন যে লেভেলে যাচ্ছে, তাতে করে আ আগে মানে আমরা জেনারেলি যে ধরনের ট্যাকটিক্স গুলো এপ্লাই করি, ইংরেজির ক্ষেত্রে বিশেষ করে ভোকাবের ক্ষেত্রে, যে ১০০% নিশ্চিত না হলে আমি সেই ভোকাব মানে সেই আনসার আমি টিক করব না। আম এটা যার নিজস্ব স্ট্র্যাটেজি, যার নিজস্ব চিন্তাভাবনা, সিদ্ধান্ত। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই কম্পিটিশন দেখে বা এই আম প্রশ্নের ধরন দেখে যদি দেখো
যে ওভারঅল প্রশ্নের ধরন বা প্রশ্নের যে মান, সেটা খুব একটা কঠিন হয়নি। তাহলে ভোকাবের ক্ষেত্রে যদি 50-50 করে মোটামুটি আ বাছাই করে নিতে পারো, যে দুটো মানে এই অপশন এলিমিনেশন মেথড যাকে বলা হয়। অপশন এলিমিনেশন এর মাধ্যমে আমি এটা দেখাবো। এরপরে ২-১ টা মক টক হবে, সেখানে আমি দেখাবো যে এই বিষয়টা কিভাবে হবে। এই অপশন এলিমিনেশন এর মাধ্যমে দুটো অপশনকে বাদ দিয়ে বাদবাকি দুটো পড়ে থাকলো। সেখান থেকে আমি মোটামুটি পার্ট অফ স্পিচ দেখে যদি শব্দের মানেটা হয়তো জানি না, কিন্তু মোটামুটি একটা সিদ্ধান্তে বা ওই জিরো ইন করা কোনো একটা আনসারে সেটা করার চেষ্টা করা যেতে পারে অপশন এলিমিনেশন এর মাধ্যমে। আমি 100% জেনে তবেই উত্তর করব। সেই বোকামি না করাটাই বেটার বলে আমার মনে হয়। এবার বাদবাকিটা সবার নিজের সিদ্ধান্ত। এবার আমরা চলে আসি হচ্ছে আহ যেটা বললাম যে ওই অ্যানালিসিসটা একটুখানি আমরা দেখি। আচ্ছা, এই হচ্ছে আমাদের একটা আ চার্ট করা হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাঁদিকে ২০২৩ থেকে পরপর বছরগুলো গেছে ব্যাকওয়ার্ড। আর উপরে হয়তো এটা একটু ছোট উম দেখতে লাগবে, আমি জানি না। আ মোবাইলের স্ক্রিনে কেমন আসবে বিষয়টা। আ যদি ল্যান্ডস্কেপ মোডে করে নাও, আশা করি ঠিকঠাক আসবে। টপিক ওয়াইজ দেখানো হয়েছে যে কোন বছর কোন টপিক থেকে কতগুলো প্রশ্ন এসেছে, এবং ওই যে বললাম যে কনসেপচুয়াল ক্ল্যারিটি যাচাই করার দিকে যে পিএসসি গেছে, সেই বিষয়টাও এখানে আম আলাদা করে ধরার চেষ্টা করা হয়েছে। এবং শেষে গ্রামার থেকে কতগুলো প্রশ্ন এবং গ্রামার থেকে কতগুলো প্রশ্ন এবং ভোকাব থেকে কতগুলো প্রশ্ন, সেটাকে আলাদা করে দেখানোর চেষ্টা করা হয়েছে। এবার এই যে চার্টটা, এই চার্টটা আম অনেকেরই প্রশ্ন থাকবে এই চার্টটা কোথায় পাওয়া যাবে? আমার যে WhatsApp গ্রুপগুলো আছে বা Telegram গ্রুপ আছে বা Facebook যে চ্যানেল আ পেজ যেটা আছে, সেই সবগুলোতে আমি এটা আপলোড করে দেবো। আম সবগুলোর লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে দেওয়া আছে। যারা নেই সেখানে জয়েন করে যেতে পারো বা ফলো করতে পারো। সেই সব জায়গাগুলোতে আমি এটা দিয়ে দেবো। ভিডিওটা পাবলিশ হওয়ার কয়েক ঘন্টা পরে আমি সব জায়গায় মানে সমস্ত গ্রুপ বা চ্যানেলগুলোতে এটা প্রোভাইড করে দেবো। তোমাদেরও সুবিধা হবে দেখার জন্য বা নিজেরা এনালাইজ করার জন্য। আমরা একটুখানি ধরে বিষয়গুলো দেখে নিই। কি সেগমেন্ট আমরা ভাগ করেছি? একদম ১ম এ হচ্ছে ভার্ব অ্যান্ড টেন্স, তার সঙ্গে এসভিএ। এসভিএ মানে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তার সঙ্গে মোডালস। ঠিক আছে? আচ্ছা, একটু ব্যাকা-তেড়া পুরো বিষয়টা রয়েছে। মানে আমি উম অতটা সময়ও পাইনি যে পুরো সেটআপ ঠিক করে খুব সুন্দর করে করব। আমি প্রফেশনাল নই। সে কারণে একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে। ঠিক আছে? বাঁকা হোক তবুও আমার। নেক্সট হচ্ছে পার্টস অফ স্পিচ। তারপরে পার্টস অফ স্পিচ এর মধ্যে আমরা জানি, আচ্ছা, পার্টস অফ স্পিচ এর মধ্যে না এখানে আমি দুটো জিনিসকে বাদ রেখেছি। পার্টস অফ স্পিচ এর মধ্যে দুটো জিনিস বলতে হচ্ছে ভার্ব এবং প্রিপোজিশন। ভার্বটাকে আলাদা করে দেওয়া আছে একদম ১ম এ, এবং প্রিপোজিশনটাকে দেখো এইখানে দেওয়া আছে। আ সেটাকেও দুটো ভাগে ভাগ করে দেওয়া আছে। ঠিক আছে? তাহলে এখানে পার্টস অফ স্পিচ মানে হচ্ছে সেটা ভার্ব এবং প্রিপোজিশন বাদে বাদবাকি যে ৬ টা পার্টস অফ স্পিচ আছে সেগুলো। নেক্সট হচ্ছে ভয়েস, ন্যারেশন এবং তার সঙ্গে ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন মানে কি? মানে আম সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, বা কোথাও হয়তো ইন্টারোগেটিভ থেকে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স বা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ধরনের যে ট্রান্সফরমেশন গুলো সেগুলো, এবং তার সঙ্গে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, সেগুলোকে একসঙ্গে ঢুকিয়ে দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে কনসেপচুয়াল প্রিপোজিশন এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমরা জানি যে প্রিপোজিশনকে মোটামুটি আমরা দুটো ভাগে, এরকম কোনো গ্রামাটিক্যাল যে এটার কোনো ভিত্তি রয়েছে এই ধারণাটা, সেটা নয়। আমরা আমাদের মতো করে ভাগ করেছি। কনসেপচুয়াল কিছু প্রিপোজিশন থাকবে, অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি? যে কিছু নির্দিষ্ট শব্দের পরে কিছু নির্দিষ্ট প্রিপোজিশন বসে, সেই জিনিসটা। জানো তোমরা এই বিষয়গুলো মোটামুটি। তারপরে আছে স্পেলিংস। কিছু স্পেলিং ওই কিছু ভুলভাল স্পেলিং দিয়ে দেয় এবং ঠিক স্পেলিং দিয়ে দেয়। তোমাকে বাছাই করতে হয় যে ঠিক স্পেলিং কোনটা। তো সেই স্পেলিংস, এবং তারপরে আসছে হচ্ছে মিসলেনিয়াস গ্রামার কনসেপ্টস, বিভিন্ন রকমের গ্রামার কনসেপ্ট নিয়ে প্রশ্ন। এই পর্যন্ত হচ্ছে আমাদের আম গ্রামার সেকশন, এই পর্যন্ত। এর ডান দিকের যে অংশটা সেটা হচ্ছে ভোকাব সেকশন। সেখানে আমরা পাচ্ছি হচ্ছে ফ্রেজাল ভার্বস। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেটাও যেহেতু শব্দভিত্তিক, তো সেটাকেও ভোকাবের মধ্যে ঢোকানো যেতে পারে। আমরা এটাকে গ্রামার সেকশনের মধ্যে রেখেছি। আম ফ্রেজাল ভার্বস আসছে, ইডিয়মস, ফ্রেজেস অ্যান্ড প্রভাবস আসছে। নেক্সট হচ্ছে সিনোনিমস, অ্যান্টোনিমস অ্যান্ড ওডব্লিউএস, মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। নেক্সট আসছে হোমোনিমস, হোমোফোনস। হোমোফোনস এখানে
তাড়াহুড়োতে বানানটা একটু গন্ডগোল হয়ে গেছে। হোমোগ্রাফস, প্রিফিক্স, সাফিক্স, এটসেট্রা, এই সংক্রান্ত যেগুলো রয়েছে, হোমোনিম হোমোফোন খুব একটা এখন আর আসে না, এগুলো আগে আসতো। ওই যে বললাম যে যখন আহ, শব্দভিত্তিক ছিল পুরোটাই, মানে পুরো এই 25 নম্বরের যে খেলাটা সেটা পুরোটাই শব্দভিত্তিক ছিল। তখন গুচ্ছের হোমোনিম হোমোফোন এই সমস্ত মুখস্থ করে গিয়ে পরীক্ষা হলে সেগুলো নামিয়ে দেওয়ার একটা ব্যাপার থাকতো, এখন সেদিন গেছে। বরং এখন হোমোনিম হোমোফোনের থেকে বেশি ফোকাস আমরা দেখতে পাচ্ছি হচ্ছে প্রিফিক্স সাফিক্স এগুলোর দিকে। অন্তত গত 2-3 বছরে প্রায় প্রতি বছরে প্রিফিক্স সাফিক্স থেকে একটা করে প্রশ্ন এসেছে। এবং লাস্ট হচ্ছে নট লিস্ট, সেটা হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, কনসেপচুয়াল ভোক্যাবস। এই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস যেগুলো, মানে যেটা মূলত এসএসসি ভিত্তিক, এসএসসি সিজিএল সিএইচএসএল এমটিএস এগুলোর ক্ষেত্রে যেটা আসে, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ধরনের যে কোয়েশ্চেন গুলো, সেগুলো আমরা গত কয়েক বছর কিন্তু দেখতে পাচ্ছি। আম, এবং তার সঙ্গে কনসেপচুয়াল ভোকাব, ওই যে একটু আগে যেটা বললাম যে ভোকাবের মধ্যে বেশ কিছু কনসেপচুয়াল প্রশ্ন থাকে, যেটা এইগুলোর কোনোটার মধ্যে পড়ছে না, মানে না ওয়ান আওয়ার সাবস্টিটিউশন, না সেটা সিনোনিম, না অ্যান্টোনিম, না ফ্রেজাল ভার্ব, না তোমার প্রভাব টভাব, কোনোটাই না। সেটা একদম কনসেপ্টের উপর ভিত্তি করে সেটাকে লিখতে হবে। যেমন একটা সহজ উদাহরণ দিই। গত বছর উম, মানে গত বছর বলতে গত ডাব্লিউবিসিএস এর প্রিলিতে সম্ভবত একটা প্রশ্ন এরকম ছিল, যে ব্লগ, বিএলওজি, আমরা তো আজকাল মানে এখন যদিও ব্লগটা উঠে গেছে, এখন মানুষের পড়ার খুব একটা ধৈর্য নেই, এখন হচ্ছে ভ্লগ, মানে মানুষ আহ, চোখ, মানে চোখের সঙ্গে কানেক্ট করতে বেশি অভ্যস্ত, সেজন্য ভ্লগ এসে গেছে। আগে ছিল ব্লগ। ব্লগ পড়া হতো, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় ব্লগ লিখতো, মানে নিজস্ব ব্লগের আহ, ইয়ে থাকতো, চ্যানেল ট্যানেল থাকতো, ওয়েবসাইট থাকতো, সেখানে তারা ব্লগ নিজের বিভিন্ন চিন্তা ভাবনা সেগুলো সেখানে ব্যক্ত করতো। তো প্রশ্নটা এরকম ছিল যে এই 4টা অপশন দেওয়া ছিল, 4টা অপশন দিয়ে বলা ছিল যে এর মধ্যে কোনটার অ্যাব্রিভিয়েটেড ভার্সন হচ্ছে ব্লগ, মানে ব্লগের পুরো কথাটা কি। এবার যেটা বললাম যে আহ, এইটা দেখো, এই যে এতগুলো ক্যাটাগরি ভাগ করা হয়েছে, কোনো ক্যাটাগরির মধ্যে আসবে না এই প্রশ্ন, কোনো বইতে পাবে না এই প্রশ্নের উত্তর। কিভাবে প্রশ্নের উত্তর করতে হবে? এক এবং একমাত্র উত্তর হচ্ছে কমন সেন্স এবং প্রেজেন্ট উইথ, যাকে বাংলায় বলা যায় প্রত্যুৎপন্ন মতিত্ব। প্রেজেন্ট উইথ অ্যাপ্লাই করে এবং তার সঙ্গে কমন সেন্স অ্যাপ্লাই করে এই উত্তরগুলো করা সম্ভব, এবং এগুলো পুরোটাই হচ্ছে ওই যেটা বললাম কনসেপচুয়াল। চর্চার মধ্যে যদি থাকো, যদি আশেপাশে কি হচ্ছে সেই বিষয়গুলো সম্বন্ধে একটু নজর রাখো, তাহলে এগুলো করা সম্ভব। এরকম বেশ কিছু প্রশ্ন আজকাল আসছে। আমরা একটুখানি দেখে নিই যে কিভাবে আহ, মানে ব্যাপারটা চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। আমি 2014 পিছন দিকে আর কিছু দিইনি, তার কারণ 2014 পিছন দিকে 2014তেও যেরকম পিছন দিকটা মোটামুটি সেই একই রকমের আছে। একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করো, একটা মানে প্যারাডাইম শিফট। সেটা হচ্ছে গ্রামারে 2014 নম্বর হচ্ছে মাত্র দুটো, মানে 2 নম্বর। এ, অনেক কষ্ট করে আর কি, অনেক কষ্ট করে 2 নম্বর গ্রামারের জন্য বরাদ্দ হয়েছে, এবং বাদ বাকি 23 নম্বর হচ্ছে ভোকাবের জন্য। অদ্ভুত ব্যাপার না? এবং এই যে 23 নম্বর, সেই 23 নম্বরের মধ্যেও দেখো আরো অদ্ভুত ব্যাপার কি, যেটা তোমার তখন বলছিলাম, যে ভোকাবের যে পোর্শনটা, মানে এইখান থেকে শুরু করে ডান দিকের যে অংশটা, আম, এবং সব সব থেকে বড় কথা, যে 2 নম্বর গ্রামারের জন্য এসেছে, সেই 2 নম্বরও দেখো কিসে এসেছে, প্রেপোজিশনে এসেছে, যেটাও চাইলে ভোকাবের মধ্যে ফেলা যায়। ঠিক আছে, এই অংশটা দেখো কনসেপচুয়াল কোনো প্রশ্ন নেই, মানে এই একমাত্র এই একটা বছরে নেই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস দিয়ে, সেটা হচ্ছে 2021, এবং এই বছরে যেটা হচ্ছে 2014, এবং তার আগেও কোনো কনসেপচুয়াল প্রশ্ন নেই ভোকাবের ক্ষেত্রে। একদম সেই গতে বাঁধা কিছু হোমোনিম হোমোফোন দেওয়া, এবং তার সাথে 13টা, সব থেকে বেশি দেখো ডাবল ডিজিটের মধ্যে একমাত্র একটাই ছিল, 13টা হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম, ওডব্লিউএস দেওয়া, ইডিয়াম ফ্রেজ এগুলো হচ্ছে 4টে, এবং ফ্রেজাল ভার্ব 3টে।
একদম সেই গতে বাঁধা জিনিসপত্র যেগুলো মানে প্রচুর ভোকাব মুখস্থ করে গেলে আহ দুর্দান্ত মার্কস তুলে আনা সম্ভব, সেরকম একটা প্রশ্নপত্র ছিল। যত তুমি 2014 থেকে ওপর দিকে উঠবে, যত তুমি 2014 থেকে ওপর দিকে উঠবে এবং 2023-এ পৌঁছাবে, ওই যে বললাম যে কালমিনেশন পয়েন্ট হচ্ছে 2023, মানে এখানে সব থেকে বেশি কনসেপচুয়াল প্রশ্ন এসেছে এবং আশা করা যায় শুধু ডব্লিউবিসিএস না, মানে ডব্লিউবিসিএস তো পিএসসির নেওয়া যে পরীক্ষাগুলো সাধারণ পরীক্ষার্থীরা মোটামুটি সবাই দিতে পারে, তার মধ্যে ডব্লিউবিসিএস হচ্ছে সব থেকে বড় পরীক্ষা এবং সব থেকে হাইয়েস্ট লেভেলের পরীক্ষা বলা যায়। আহ ক্লার্কশিপ পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখেছি, ইংরেজি প্রশ্নপত্র যদি দেখা হয়, ক্লার্কশিপ পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখেছি যে সেখানেও কনসেপচুয়াল প্রশ্ন এসেছে এবং বেশ কিছু জিনিসপত্র, বেশ কিছু কনসেপ্ট যেগুলো আমাদের আলোচনার পরিসরে খুব একটা থাকে না, সেখান থেকেও প্রশ্ন এসেছে। সুতরাং আশা করা যায় পিএসসির এই ট্রেন্ড খুব একটা বদলাবে না। 2024-এর ডব্লিউবিসিএস এর ক্ষেত্রেও ইংরেজির ক্ষেত্রে কিন্তু একই জিনিস হতে চলেছে বলে আমার ধারণা। ধারণা না, মতামত। ধারণা বললে ওদের মনে হবে যে আমি বোধহয় প্রশ্ন টশ্ন জেনে ফেলেছি, কোথায় কি প্রশ্ন আছে। মতামত। আহ একটু যদি দেখো, যত এদিকে যাচ্ছে এটাকে তোমরা নিজেরা, মানে আমি আমি এটাকে পড়ে পড়ে শোনাচ্ছি না যে কতগুলো করে প্রশ্ন এসেছে কি এসেছে, আমি সেটাকে পড়ে পড়ে শোনাচ্ছি না। মোটামুটি তোমরা এতক্ষণে আমি কথা বলছি, তোমরা হয়তো এদিকে চোখ বুলিয়েও ফেলেছো বা এইখানে ভিডিওটা একটুখানি পজ করে, আমি সরে যাচ্ছি এই জায়গাটায়, পারলে ভিডিওটা পজ করে একটুখানি নিজেরা দেখার চেষ্টা করো আগে। ঠিক আছে? আশা করি পজ অফ করেছো, মানে ভিডিওটাকে রিজিউম করেছো। এবার আমি আলোচনায় আসি। ভোকাবের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি গ্রামার এবং ভোকাব মোটামুটি একটু এদিক ওদিক জাস্ট করছে। গ্রামারে 10.5 নম্বর, ভোকাবে 14.5 নম্বর। 10.5 14.5 ব্যাপারটা কিরকম? একটা প্রশ্নের মধ্যে 2023-এ দু রকমের জিনিস ছিল, একটা ছিল ফ্রেজাল ভার্ব আর একটা ছিল হচ্ছে পার্ট অফ স্পিচ। সেই জন্য ওখানে 0.5, এদিকে 0.5 রাখা হয়েছে। ঠিক আছে? 10.5, 14.5, 13, 12, 11, 14, 15, 10, মানে এখানে সব থেকে বেশি গ্রামারের কোয়েশ্চেন এসছে। 13, 12, 10, 15, 7, 18, 9, 16, 11, 14, এই জায়গাটা থেকে যত তুমি এদিকে নামবে তত দেখবে যে ভোকাবের ওপর জোর বাড়ছে, গ্রামারের উপর বা কনসেপ্টের উপরে জোরটা কমছে। ঠিক আছে? যদি এই যে 6 দেখতে পাচ্ছ, এটা মূলত কনসেপচুয়াল ভোকাব ছিল না, এটা ছিল মূলত হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। অনেকগুলো ওই 4টে করে শব্দ দেওয়া ছিল, একটা করে ব্ল্যাঙ্ক দেওয়া ছিল, যে এই ব্ল্যাঙ্কের মধ্যে কোনটা সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, সেরকম কোয়েশ্চেন বেশি ছিল। আমরা এই দিকটায় যাব না, আমরা মোটামুটি এইখান থেকেই উপরের দিকটায় যাব। আমরা এখানে যেতে গিয়ে দেখতে পাচ্ছি যে মোটামুটি অর্ধেক অর্ধেক গ্রামার এবং ভোকাবের যে ওয়েটেজ, সেটা মোটামুটি অর্ধেক অর্ধেক, কোথাও একটু কমছে, কোথাও একটু বাড়ছে। এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমরা কোনটা দেখতে পাচ্ছি একটু অ্যানালাইজ করার চেষ্টা করি। সর্বপ্রথমে ভোকাবস এর অংশটায় আসি। ভোকাবস এর অংশ সবার প্রথমে পাচ্ছি হচ্ছে ফ্রেজাল ভার্ব। আমাদের অনেকের, মানে দেখো, বহু ছেলেপুলে তো দেখেছি এই প্রিপারেশন সংক্রান্ত আলোচনা বা ইত্যাদি করতে গিয়ে, যেটুকু আর কি রিচ তার মধ্যে, সেখানে একটা বিরাট অংশকে দেখেছি তাদের মূল কনসার্নের জায়গা হচ্ছে যে ফ্রেজাল ভার্ব দিন মুখস্থ করব, আম, আমাকে ফ্রেজেস দিন, ইডিয়ামস দিন, এই সবগুলো দিন আমি মুখস্থ করবো, মুখস্থ করে পরীক্ষা হলে যাব, বাছাই করে দিন, বাছাই করে কয়েকটা পড়ো, সেগুলো মুখস্থ করে পরীক্ষা হলে যাব। মজার জিনিস হচ্ছে ফ্রেজাল ভার্বের দিকে যদি তাকিয়ে দেখো, 2023-এ আধখানা প্রশ্ন এসেছে, 2022-এ একটা, 2021-এ একটা, একটাও নেই, 2020-তে দুটো, একটা, তিনটে। এই দিক থেকে যত যাবে, তিনটে, দুটো, একটা, একটা, তিনটে, এরকম হয়েছে। লাস্ট 3 ইয়ার্স যদি দেখো, তাহলে দেখবে যে ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে 0 থেকে 1 প্রশ্ন এসেছে। তার মানে কি, ওই যে যেটা বললাম, যে তোমার মুখস্থ বিদ্যা যাচাই করা নয়, বরং এগোতে চাওয়া হচ্ছে সেদিকে, যাতে করে তোমার কনসেপচুয়াল যে ক্ল্যারিটি সেটাকে যাচাই করা যায়। ইডিয়ামস, ফ্রেজেস অ্যান্ড প্রভাবস দেখো। ইডিয়াম ইডিয়ামস, ফ্রেজেস অ্যান্ড প্রভাবস এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো, দুটো, চারটে।
এই যে দুটো 4টে আমরা দেখতে পাচ্ছি, এটাকে মার্ক করার সেভাবে প্রয়োজন নেই। দুটো 4টে যে আমরা দেখতে পাচ্ছি, আমি এখানে আর প্রশ্নটা খুলে দেখাচ্ছি না। তোমরা আ ইন্টারনেটে সার্চ করলেই প্রশ্ন এখন প্রশ্নের পিডিএফ পেয়ে যাবে, বা যদি 10 ইয়ার্স এ তোমাদের কাছে একটা ছোট্ট বই পাওয়া যায় প্রিলিমস এর, সেটা যদি থাকে, খুলে একটুখানি দেখার চেষ্টা করবে যে কি ইডিয়মস, ফ্রেজেস অ্যান্ড প্রভাবস ছিল। এবং আমিও আম আগামী কয়েকদিনের মধ্যে ভিডিও করে যত প্রিভিয়াস ইয়ার্স আছে ডব্লিউবিসিএস এর, আ সমস্তগুলো করিয়ে দেবো। ঠিক আছে? এদিক থেকে যত এদিকে গেছে, মানে ২০১৪ থেকে যত ২০২৩ এর দিকে গেছে, ইডিয়মস, ফ্রেজেস অ্যান্ড প্রভাবস গুলো তত আ নিত্যদিনের ব্যবহারে যে ইডিয়ম গুলো আসে, সেগুলোর দিকে গেছে। পিছন দিকে তাকিয়ে যদি দেখো ২০১৪-১৫ এই সময়টায়, তাহলে দেখতে পাবে, মানে ওই সময়টার প্রশ্নপত্রগুলো যদি দেখো, দেখতে পাবে ওই সময়টা ইডিয়ম গুলো কিরকম আসতো। আ সেই গতে বাঁধা কিছু জিনিসপত্র। বই থেকে নেওয়া গতে বাঁধা কিছু জিনিসপত্র, বছরের পর বছর সেই একই জিনিস চলে আসে সেই সমস্ত জিনিসপত্র। যেটা ইদানিং সময়ে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে নিয়মিত যেগুলো ব্যবহার করা হয়, যে কথাগুলো ব্যবহার করা হয়, হয়তো সেই যে ফ্রেজটা সেটা হয়তো বইতে নেই কোথাও। কিন্তু কথাবার্তার মধ্যে সেটা ব্যবহার করা হয়। সেরকম কিছু একটা এখানে দিল। ঠিক আছে? আম এইটা ফ্রেজ। আমি জানি না তোমরা শুনেছো কিনা কোথাও। এবং কোনো, মানে ওই ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস এর কোনো বইতে কোথাও পাবে না। ধরা যাক এইটা তোমাকে দিল, দিয়ে বলল যে এর মানে কি? এন রুট। এটার মানে কি? কোনো বইতে কিন্তু পাবে না, কোথাও পাবে না। কিন্তু ওই যে বললাম যে একটু চোখ কান যদি খোলা রাখা যায়, একটু যদি চর্চার মধ্যে থাকা যায়, একটু যদি খবরের কাগজ পড়া যায়, গল্পের বই পড়া যায়, নিয়মিত দেখতে পাবে। ইংরেজি ভাষা নয়, অন্য ভাষা থেকে ইংরেজিতে আসে, কিন্তু নিয়মিত দেখতে পাবে। ঠিক আছে? এর মানে কি? আমি বলছি না, Google সার্চ করে দেখে নাও। তাহলে একটুখানি অন্তত দেখাও হবে যে কোন ভাষা থেকে এসেছে, কিভাবে এসেছে, etymology কি, এটসেট্রা। হোয়াটএভার। আ এই ধরনের বেশ কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি আজকাল। কেমন? আ নেক্সট হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম, OWS। এই সিনোনিম, অ্যান্টোনিম, OWS এর ক্ষেত্রে খুব একটা ভয় পাওয়ার কিছু নেই। কারণ সবার মূল ভয়টা হচ্ছে এখানে যে এখানে ৭ নম্বর আছে, ৮ নম্বর আছে, ৯ নম্বর আছে। সবার মূল ভয়টা হচ্ছে এখানে যে কি করব? কত সিনোনিম মুখস্থ করব? কত অ্যান্টোনিম মুখস্থ করব? কত OWS মুখস্থ করব? খুব বেশি মুখস্থ করার দরকার নেই। আ সিনোনিম, অ্যান্টোনিম, OWS এর ক্ষেত্রে যেটা বলছিলাম যে আগে যেটা হতো, খুব ছোট-মোটো জিনিসপত্র সব শব্দ-টব্দ সব আসতো এখানে। ইদানিং কালে দেখা যাচ্ছে যে একদম চলতি শব্দ, যেগুলো আমরা ব্যবহার করছি নিয়মিত, সেই ধরনের শব্দ আমরা দেখতে পাচ্ছি। তার সাথে বেশ কিছু কমন জিনিসপত্র, যেমন ধরো আ স্টাডি রিলেটেড, যে অমুক জিনিসের স্টাডিকে কি বলা হয়? স্টাডি গুলো সব এক জায়গায় করে, মানে এইভাবে না, ভোকাবটা করার সময়, ভোকাবের বিশেষ করে এই অংশটা রেডি করার সময়, এগুলো তো OWS এর মধ্যে পড়ে। এই অংশটাকে রেডি করার সময় এরকম সেগমেন্ট ওয়াইজ একটু ভাগ করে নিও। আমার মনে হয় সুবিধা হবে। এবং কমন জিনিসগুলো করো। ধরো তুমি ফোবিয়া করছো। আম সেই ফোবিয়া করতে গিয়ে কমন যে ফোবিয়া গুলো, এবং একটুখানি এখন সবার কাছে ইন্টারনেট তো রয়েছে, মানে Google রয়েছে এবং তার সাথে এআই রয়েছে। একটুখানি সার্চ করে দেখে নেবে যে সবথেকে কমন ফোবিয়া ২০টা ২৫টা, একদম সবথেকে কমন ফোবিয়া যেগুলো, আর সঙ্গে লিখে দেবে যে যেগুলো নিয়মিতভাবে পরীক্ষায় আসে। সেরকম সবথেকে কমন ফোবিয়া ২০-২৫ টার একটা ছোট্ট লিস্ট, বা ৩০ টার একটা ছোট্ট লিস্ট, সেটাকে রেডি করে যাও। এই ফোবিয়া করতে গিয়ে, মানে সেই একেবারে অজ্ঞাত কোনো জিনিস, সেটার ফোবিয়াকে কি বলা হয়, করার কোনো প্রয়োজন নেই। আবার এই যে স্টাডির কথা বললাম, দেখবে যে বেশ কিছু জিনিস খুব কমন আসে। পাখি নিয়ে পড়াশোনাকে কি বলে? পতঙ্গ নিয়ে পড়াশোনাকে কি বলে? মাছ নিয়ে পড়াশোনাকে কি বলে? এই ধরনের বেশ কিছু কমন জিনিসপত্র। তারপর হচ্ছে ওই ডাক্তারি পরিভাষাগুলো যেগুলো, মানে ডাক্তারি পরিভাষা বললে ভুল হবে, মানে সেগুলো এক প্রকার ওই স্টাডি বা তার অধ্যয়ন বা এবং তার চিকিৎসা, এবং সেগুলোর বানানগুলো। যেমন আমি দেখছিলাম
যেই আ চোখের সঙ্গে রিলেটেড যেটা অপথ্যালমোলজি, এই অপথ্যালমোলজি যে কতবার এসেছে তার কোনো ইয়ত্তা নেই। এবং এই অপথ্যালমোলজির বানানটার মধ্যেও কিন্তু একটা এইচ এর খেলা রয়েছে। সেজন্য বানানটাও ইম্পোর্টেন্ট। আম তারপর হচ্ছে আ যেমন চোখের সেরকম হচ্ছে আ কিছু বিশেষজ্ঞ যারা আম বিভিন্ন আম গ্ল্যান্ডের আ জন্য যেমন থাইরয়েড গ্ল্যান্ডের যদি কোনো প্রবলেম হয় তাহলে যে ডাক্তারকে দেখাতে যাও, তাকে কি বলা হয়? এই ধরনের স্পেশালাইজেশন, এই স্পেশালাইজেশন গুলো নিয়ে একটুখানি কয়েকটা দেখে নেবে। এখানেও দেখবে যে একদম কমন যে ২০-২৫ টা বা ৩০ টা রয়েছে সেগুলোকে একটুখানি দেখে নেবে। ঠিক আছে? তো এরকম দেখবে সেগমেন্ট ওয়াইজ আরো আরো বেশ কিছু পাবে। যেমন বিভিন্ন উম পশু-পাখির যে থাকার জায়গা, সেটাকে কি বলা হয়? এরকম বেশ কয়েকটা একটুখানি দেখে নিলে। আম কয়েকটা পশু-পাখির ডাক যেগুলো, যদিও সেটা খুব একটা দেখা যায় না WBCS এর ক্ষেত্রে, তাও একটুখানি আ দেখে নিলে সেগুলো। এরকম একটুখানি সেগমেন্ট ওয়াইজ হ্যাঁ? যে বাবাকে হলে কি হবে, মাকে হলে কি হবে, উম গণ হলে মানে অনেকজনকে একসঙ্গে হলে সেটাকে কি বলা যাবে? তো সেইগুলোকে একসঙ্গে কয়েকটা ৮-১০ টা দেখে নিলে। এইভাবে একটুখানি সেগমেন্ট ওয়াইজ যদি 1 আওয়ার সাবস্টিটিউশন থেকে দেখে নেওয়া যায়, তাহলে আমার মনে হয় যে খুব একটা সমস্যা হবে না এটার ক্ষেত্রে। সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে বলি, সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে এটা এক প্রকার ওই মানে সমুদ্রে সাঁতরানোর মতো। যে আমরা আমরা লক্ষ্যটা জানি না কি আছে, আমরা সাঁতরে চলেছি। সেরকম একটা বিষয় হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। এমনও হতে পারে তুমি ১০০০ খানা সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করে গেছো, সেখান থেকে ২ খানা কমন পেয়েছো। আবার এমনও হতে পারে যে তুমি ১০০ টা সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করে গেছো, তোমার আম মানে ভাগ্যলক্ষ্মী তোমার প্রতি সদয় এবং তুমি সেখান থেকে ৩ টে কমন পেয়ে গেছো। সেটা কেউ বলতে পারে না যে আল্টিমেটলি তুমি কি পাবে। সুতরাং এইটার ক্ষেত্রে অতিরিক্ত সময় ইনভেস্ট করা আ শুধুমাত্র সিনোনিম অ্যান্টোনিম এর ক্ষেত্রে প্রচুর হাজার আমি মুখস্থ করে গেলাম ২-৪ টা নম্বরের জন্য। সেটা আমি বলব ব্যাড ইনভেস্টমেন্ট। সেখান থেকে রিটার্ন অন ইনভেস্টমেন্ট যেটা মানে এখানে তো ইনভেস্টমেন্ট করছি সময় এবং এফোর্ট এবং এই দুটো জিনিসই এই মুহূর্তে দাঁড়িয়ে যখন পরীক্ষার জন্য বেশ কয়েকটা দিন মানে খুব বেশি দিন হাতে নেই, তখন এই সময় এবং যে পরিশ্রম এই দুটোই হচ্ছে আমাদের কাছে সবথেকে ভ্যালুয়েবল জিনিস। তো সেজন্য সেই দুটোকে অকারণে খরচ করে লাভ নেই যেখানে রিটার্ন খুব বেশি পাওয়া যাবে না। বরং এটার ক্ষেত্রে যেটা করতে পারো, আমি যেটা বললাম যে খুব কমন শব্দগুলোই আসে। একটু সবার প্রথম কাজ যেটা সেটা হচ্ছে এই সিনোনিম অ্যান্টোনিম এর ক্ষেত্রে, সিনো-অ্যান্টোর ক্ষেত্রে পিএসসির যে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন গুলো আছে, পিএসসির যতগুলো প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন পাবে সিনোনিম অ্যান্টোনিমের, সেটা WBCS হতে পারে, সেটা ক্লার্কশিপ হতে পারে, সেটা অন্য কোনো পরীক্ষায় হয়তো প্রশ্ন এসেছে ইংরেজি থেকে। অন্য কোনো পরীক্ষায় পিএসসির খুব একটা ইংরেজি দেখা যায় না। তবুও এবং তার সাথে যদি পারো আ ব্ল্যাক বুক যেটা আছে, সেই ব্ল্যাক বুকে দেখবে একটা ওই ৫০০ টা মতো শব্দের একটা লিস্ট থাকে। যেখানে আম মানে বারংবার পরীক্ষায় এসেছে এরকম বেশ কিছু শব্দ সেগুলোকে সেখানে একটা আ লিস্ট করে দেওয়া আছে। একটা লিস্ট বানিয়ে দেওয়া আছে। এবং সেখানে বোধহয় ওই স্টার দিয়ে বা 1, 2, 3 করে লিখেও দেওয়া আছে যে কোনটা কতবার করে এসেছে সেগুলো লিখেও দেওয়া আছে। এই লিস্টটাকে পারলে একটুখানি প্রিপেয়ার করো। আর বলছি কিসের না ব্ল্যাক বুক। ব্ল্যাক বুক বলে একটা বই আছে। মানে একটা ওই ৫০০ টা লিস্টের জন্য একটা ওই অত মোটা বই অত দাম দিয়ে কেনার কোনো প্রয়োজন নেই। যারা পিএসসির পরীক্ষার্থী, যারা এসএসসির পরীক্ষার্থী তাদের জন্য ব্ল্যাক বুকটা পিনাকল বা ব্ল্যাক বুক যেকোনো একটা অত্যাবশ্যকীয় একটা জিনিস। আ কিন্তু যারা পিএসসির পরীক্ষার্থী তাদের ক্ষেত্রে ওই অত মোটা বই কেনার প্রয়োজন নেই। পিডিএফ এটসেট্রা পেয়ে যাবে বিভিন্ন জায়গায়। বা যদি কোনো বন্ধু-বান্ধবের থাকে শুধুমাত্র ওই ৫০০ টার শব্দের যে পোরশনটা আছে সেটা একটা পিডিএফ করে নিলে বা একটা ছবি তুলে নিলে দিয়ে নিজের কাজ চালানোর মতো করেই কদিন করে নিলে। সেখানে ঢুকেও দেখবে যে শব্দগুলো সেখানে রয়েছে তার মধ্যে বেশ কিছু শব্দ তুমি যদি পড়াশোনা করে থাকো। আমি ১ম এই বললাম যে যারা আ একেবারেই চর্চার মধ্যে নেই তাদের জন্য ভিডিওটা নয়, তাদের জন্য এটা ক্লিকবেট তারা বেরিয়ে যেতে পারো। যারা এতক্ষণ দেখছো আশা করছি তারা মোটামুটি কিছু অন্তত পড়াশোনা-টড়াশোনা করেছো। তাদের জন্য বলছি। দেখবে যে ওই শব্দগুলোর মধ্যে অনেকগুলো শব্দ তোমার পরিচিত। তুমি আগে দেখেছো সেই শব্দগুলো। আ খুব বেশি সময় লাগবে না সেটাকে প্রিপেয়ার করতে। তো
আমার সাজেশন এটা, তোমার জায়গায় আমি থাকলে তাই করতাম, যে প্রথমে পিএসসি এবং তার সাথে হচ্ছে যে একটা একটা সাজেস্টিভ একটা লিস্ট, সেটা যে কোনো একটা জায়গা থেকে আমি ব্ল্যাক বুক সাজেস্ট করলাম, তুমি অন্য কোনো জায়গা যদি পাও সেখান থেকে করতে পারো। হোমোনিম, হোমোফোন, হোমোগ্রাফ, এটাকে নিয়ে খুব বেশি মাতামাতি করার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। এবার জানি না পিএসসি কখন কি তার মতিগতি হবে, সে হয়তো দেখা গেল যে 2024-এ হোমোনিম, হোমোফোন, হোমোগ্রাফ থেকে পরীক্ষকের ইচ্ছে হলো, তিনি সেখান থেকেই 5-6টা কোয়েশ্চেন দিয়ে দিলেন। তখন পরীক্ষা হলে বসে আমার প্রতি কয়েকটা বাক্যবাণ বর্ষিত করবে অশ্রাব্য মনে মনে। তো যাই হোক, কিছু করার নেই। মানে আমি প্রিভিয়াস ইয়ার গুলো অ্যানালাইজ করেই মোটামুটি একটা সাজেস্টিভ জিনিস দেওয়ার চেষ্টা করছি। আমার মতামত, হোমোনিম, হোমোফোন, হোমোগ্রাফ নিয়ে খুব একটা বেশি মাতামাতি করার প্রয়োজন নেই। এআই ব্যবহার করো এবং তার সাথে পিওয়াইকিউ একটুখানি দেখো। পিওয়াইকিউ তো শুধু গত 10 বছরের নয়, গত 10 বছরও যদি পিওয়াইকিউ দেখো, সেখানে হোমোনিম, হোমোফোন, হোমোগ্রাফ খুব একটা বেশি কিছু পাবে না। আচ্ছা, বাই দ্য ওয়ে, হোমোনিম, হোমোফোন, হোমোগ্রাফ জিনিসগুলো কি? হোমো মানে হচ্ছে একই রকমের, ঠিক আছে? এবার গ্রাফ মানে হচ্ছে লেখা। আহ, একই রকমের বানান, কিন্তু উচ্চারণ আলাদা, মানে আলাদা, সেটা হচ্ছে হোমোগ্রাফ। হোমোফোন, ফোন মানে শব্দ, শব্দ মানে হচ্ছে উচ্চারণটা একই রকমের, আর বাকিগুলো আলাদা। হোমোনিম হচ্ছে আবার দুটোর মিশ্রণ। এগুলো এখানে আলোচনা করার বিষয় না, একটুখানি গুগল করে জিনিসটাকে দেখে নিও। আহ, যেটা বলার, যে হোমোনিম, হোমোফোন, হোমোগ্রাফ যে কোনো বই খুললে প্রচুর পাবে। এত মুখস্থ করার বা এত পড়ার কোনো প্রয়োজন নেই, বা এত রিভাইজ করারও প্রয়োজন নেই এই মুহূর্তে। এআই কা ইস্তেমাল করো, চ্যাট জিপিটি খোলো, বা যে কোনো যে এআই প্ল্যাটফর্মে স্বচ্ছন্দ, মানে যাকে আর কি হাতে 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 করে শিখিয়েছো, আর কি হাতে ধরে শিখিয়েছো, পড়াশোনা করিয়েছো, যে কিভাবে তোমাকে হেল্প করতে হবে, সেই জিনিসটা তো এআই কে শেখাতে হয়। তো যাকে শিখিয়েছো আর কি, সেই প্ল্যাটফর্মটা খোলো, সেই প্ল্যাটফর্মটা খুলে সেখানে বলো যে কমনলি ইউজড 50টা হোমোনিম, হোমোফোন, হোমোগ্রাফ তোমাকে প্রোভাইড করতে, কমনলি ইউজড। এবং সেখানে পারলে লিখে দাও যে যেগুলো ডব্লিউবিসিএস দিয়ে বললে খুব একটা বুঝবে না, লিখে দাও যে ডব্লিউবিসিএস, প্রিলি এবং এসএসসি সিজিএল টিয়ার 2 এর জন্য উপযুক্ত। এরকম ভাবে একটা প্রম্পট দাও। সেখানে প্রথমে দেখবে 50টা দিতে চাইবে না, প্রথমে দেখবে কার্পণ্য করবে, দিয়ে বলবে যে 10টা দিয়েছি, একটুখানি দেখে নিন ঠিক আছে কিনা। একটু বকাঝকা দিলে দেখবে 50টা দিয়ে দেবে। সেইটাকে পড়ো, বইয়ের দিকে খুব বেশি যাওয়ার প্রয়োজন নেই এইটুকুর জন্য। 1 নম্বর আসবে, মানে একটা প্রশ্ন আসবে কি আসবে না তার ঠিক নেই, সেটার জন্য এত কিছু পড়াশোনা করার দরকার নেই। বরং যেটা পড়ো সেটা হচ্ছে প্রিফিক্স সাফিক্স। প্রিফিক্স সাফিক্সটাও ওই অযথা, বারবার বলছি, যে শব্দ তুমি চেনো না, যে শব্দগুলো তোমার কাছে একেবারে অচেনা, সেগুলো নিয়ে তোমার, মানে তোমার শুনোনি কখনো সে ধরনের শব্দ, বা শব্দের মানে জানো না, সেগুলো নিয়ে প্রিফিক্স সাফিক্সের জন্য, হোমোনিম, হোমোফোন, হোমোগ্রাফ ইত্যাদির জন্য মাতামাতি করার কোনো প্রয়োজনই নেই। তুমি ফোকাস করবে কিসের দিকে? তুমি ফোকাস করবে যে যে শব্দগুলো চেনো তুমি, সেগুলোর দিকে ফোকাস করো। বা অন্তত দেখেছো, মানেটা হয়তো ভুলে গেছো, বা কখনো দেখেছো কিন্তু মানেটার খুঁজে ওঠা হয়নি, সেই ধরনের শব্দগুলোর দিকে ফোকাস করো। প্রিফিক্স সাফিক্স কোথা থেকে করবে? যে কোনো একটা গ্রামার বই। এখন আমি বলব না যে একটা পিকে সরকার খুলে বসো, তাহলে মাথা খারাপ হয়ে যাবে। যারা পিকে সরকারে অভ্যস্ত তারা সেখান থেকে করতে পারো, সেখান থেকে ঝালিয়ে নিতে পারো। যারা অভ্যস্ত নও তারা এখন পিকে সরকারের ওই মোটা বইটি দয়া করে খোলো না। যে সোর্স গুলোর কথা বলছি, ছোট ছোট বিভিন্ন জায়গা থেকে খাবলে খুবলে যে সোর্স গুলোর কথা বলছি, সেগুলো ব্যবহার করলে আশা করি সমস্যা হবে না। প্রিফিক্স সাফিক্স এর জন্য যে যে গ্রামার বই পড়েছো, ক্লাস 6 এর বই হতে পারে, 7 এর বই হতে পারে, 8 এর বই হতে পারে, 9 10 এর বই হতে পারে, যা মানে যদি কিছুই না থাকে, আশেপাশে কোনো একটা বাড়িতে একটা ভাই বোন যদি থাকে, ওর থেকে একটা 6 7 8 এর গ্রামার বই নিয়ে এসো। নিয়ে এসে দেখবে সেখানে প্রিফিক্স সাফিক্স এর লিস্ট করে দাও, দেখবে সেখানে কোনো কঠিন শব্দ খুঁজে পাবে না। সেখানে মোটামুটি পরিচিত শব্দ খুঁজে পাবে। একটুখানি দেখে নাও, দরকার হলে ছবি তুলে নাও, পিডিএফ করে নাও, সেইটা একটুখানি 2 দিন অন্তর, 3 দিন অন্তর একবার করে জাস্ট লিস্টটাকে দেখে নাও। আর কিছু করার খুব একটা প্রয়োজন আছে বলে বোধ হয় না। তো তোমাদের মনে হবে এত সহজ শব্দ, মানে সহজ সহজ শব্দ করলে হয়ে যাবে? আম, আমি লোককে বারংবার বলতে, মানে অনেককে বলতে শুনেছি, এটা তো আনঅ্যাপ্রোপ্রিয়েট। আনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাকচুয়ালি কি হওয়া উচিত, মানে আন তো ওখানে হওয়া উচিত নয়, ইনঅ্যাপ্রোপ্রিয়েট। যাই হোক, যেমন একটা খুব কমন জোক প্রচলিত আছে, যে মাস্টারমশাইয়ের কাছে বাবা, এক ছাত্রের বাবা গেছেন,
গিয়ে বলছেন যে, "আমার ছেলেকে আমি নিজে হাতে ধরে ইংরেজি শিখিয়েছি।" ইংরেজি মাস্টারমশাইয়ের কাছে গেছেন। "আমার ছেলেকে আমি নিজে হাতে ধরে ইংরেজি শিখিয়েছি। আমার ছেলেকে আপনি ইংরেজিতে এত কম নম্বর দিয়েছেন? এটা আনপসিবল, হতেই পারে না। এটা আনপসিবল, হতেই পারে না।" তো এই ধরনের যেগুলো, মানে দেখে মনে হয় যে এ তো খুব সামান্য জিনিস। কিন্তু প্রচুর ভুল হয় এতে। এই প্রিফিক্স সার্ভিস ক্ষেত্রে, বিশেষত প্রিফিক্স এর ক্ষেত্রে। এবং এইখানে না এই প্রিফিক্স এবং অ্যান্টোনিম এই দুটোকে মিলিয়ে দিয়ে প্রশ্ন আসে। যে বেশ কিছু ক্ষেত্রে কি হয়? একটা প্রিফিক্স বসালে কোনো শব্দের অ্যান্টোনিম হয়ে যায়। যেমন পসিবল থেকে ইম্পসিবল। অ্যান্টোনিম হয়ে যাচ্ছে। এই আই এম বসালে অ্যান্টোনিম হয়ে যাচ্ছে। এই জিনিসগুলোর দিকে আরো বেশি ফোকাস করবে। যেখানে প্রিফিক্স বসিয়ে অ্যান্টোনিম করে দেওয়া যাচ্ছে, অ্যান্টোনিম বানিয়ে দেওয়া যাচ্ছে। ঠিক আছে? যেটা বললাম যে যেকোনো একটা গ্রামার বই। যেকোনো একটা গ্রামার বই নাও, সেখান থেকে জাস্ট একটু ২-৩ দিন পর একবার ঝালাই করে নাও। তাহলেই হবে। appropriate words, conceptual vocabs, এটা না তৈরি করার আলাদা করে কোনো সেভাবে উপায় নেই। appropriate word এবং conceptual যে vocab, সেটা সঠিকভাবে করতে পারবে একমাত্র যদি, ওই যে বললাম যে তোমার মোটামুটি যারা WBCS দেবে তাদের তো WBCS ডেসক্রিপটিভ তারা কিছু না কিছু পড়েছো। এবং এই ডেসক্রিপটিভ, আমি অনেক বড় হয়ে যাচ্ছে বুঝলে ভিডিওটা। ৪১ মিনিট হয়ে গেছে, ৪১ মিনিট ২৩ সেকেন্ড। কেউ কিছু করার নেই। মানে উম বকবক করতে, করতে অনেক বেড়ে গেছে। তোমাদের অনেকটা সময় নষ্ট হচ্ছে। যাক, যারা দেখছো এখনো পর্যন্ত তাদের বাদবাকিটাও একটু দেখে শেষ করতে হবে। আ কি বলছিলাম? হ্যাঁ, তো এই ডেসক্রিপটিভ সংক্রান্ত, মানে যখন কারোর কিছু কোয়েরি থাকে, বিভিন্ন জায়গায় দেখতে পাই, বিভিন্ন গ্রুপে লিখছে যে আ ডেসক্রিপটিভ এর একটা ভালো স্যার সাজেস্ট করুন তো। বা ধরো পোস্টটা এরকম যে ডেসক্রিপটিভ পড়াশোনা শুরু করব, কিভাবে শুরু করব বুঝতে পারছি না। একটা ভালো স্যারের নাম বলুন। তো ১ম সবার খোঁজ যেটা, সেটা হচ্ছে একটা ভালো স্যার বা ম্যাডাম, নাহলে মিসোজিনিস্ট বলবে লোকে। কিন্তু ১ম যে কাজটা ডেসক্রিপটিভ এর জন্য করা উচিত সেটা হচ্ছে, কোনো স্যার ম্যাডাম কিচ্ছু নয়। প্রতিদিন ২ পাতা করে গল্পের বই এবং ১ পাতা করে খবরের কাগজ। এই জিনিসটাকে কন্টিনিউ করা হচ্ছে ১ম ধাপ। এবং শুধু ১ম নয়, মানে এটা এটা ১ম থেকে শেষ। গোটা, গোটা প্রিপারেশন জুড়ে এই জিনিসটা কাজ করবে এবং ফল দেবে। তো WBCS এর প্রিলিমস যারা দিচ্ছে, আশা করা যায় তারা মোটামুটি ডেসক্রিপটিভ এর কথা কিছুটা হলেও ভেবেছে বা পড়াশোনা করেছে, এবং তারা এই খবরের কাগজ, আম গল্পের বই টুকটাক কিছু হলেও পড়েছে। যাদের অন্তত খানিকটা অভ্যাস আছে, মানে একটু হলেও অভ্যাস আছে, তাদের ক্ষেত্রে আমার মনে হয় না যে এটার জন্য আলাদা করে কিছু করার প্রয়োজন আছে। এই কনসেপচুয়াল যে vocab যেটা বলছি, বা appropriate ওয়ার্ড যেগুলো বলছি, সেটার জন্য আমার মনে হয় না আলাদা আলাদা করে কিছু করার প্রয়োজন রয়েছে। কারণ এখানে একমাত্র উপায় হচ্ছে চোখ কান খোলা রাখা এবং কমন সেন্স কাজে লাগানো। আমি, মানে এটা শুনে অনেকেই রেড়ে করে তেড়ে আসতে পারে, কিন্তু এটাই বাস্তব। যদি একটু কোয়েশ্চেন গুলো এনালাইজ করো, মানে আমি এরপরে কি হবে, এরপরে তো ওই কোয়েশ্চেন গুলো ধরে, ধরে আমি সবকটা দেখিয়ে দেবো, এবং সেই সংক্রান্ত আরো কি, কি করবে সেগুলো আমি বলে দেবো। কি করবে, কিভাবে করবে সেগুলো বলে দেবো। সেখানেও দেখতে পাবে ব্যাপারটা। যেটার একমাত্র উপায় হচ্ছে একটু চোখ কান খোলা রাখা, একটু সজাগ থাকা, এবং পরীক্ষা হলে বসে নিজের প্রেজেন্ট উইকটাকে ব্যবহার করা, নিজের কমন সেন্সটাকে ব্যবহার করা। ঠিক আছে? এবং এইটার জন্য এই যে appropriate ওয়ার্ড যেটা, সেটার জন্য যেটা করতে পারো যে PSC র পরীক্ষার ক্ষেত্রে এরকম পাস্ট রেকর্ড খুব একটা নেই যে appropriate ওয়ার্ড এর আসছে প্রশ্ন। SSC, CGL, CHSL, MTS এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে, আ মানে এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন পাবে। এই পরীক্ষাগুলোর প্রিভিয়াস ইয়ার্স গুলো একটু ডাউনলোড করো। ডাউনলোড করে সলভ করতে থাকো। নাগাড়ে সলভ করতে থাকো। MTS থেকে শুরু করো। MTS, CHSL, CGL। CGL এর দিকে যাওয়ার খুব একটা প্রয়োজন পড়বে বলে আমার মনে হয় না। মোটামুটি MTS, CHSL, এবং মানে আজকাল কিন্তু আ বিশেষ করে গত ২ বছর আমরা দেখেছি যে এসএসসির যে প্যাটার্ন, এসএসসির পরীক্ষার কোয়েশ্চেনের যে প্যাটার্ন, সেটা ২-১ টা জিনিসকে একটু ফলো করছে। যেমন কিছু ফিলার, বা আ ধরো ২ টো সেন্টেন্স দিয়ে দিল। ২ টো সেন্টেন্সে একটা শব্দ ২ রকমের ব্যবহার হচ্ছে। ২ টো শব্দকে আ মার্ক করে দিল, বোল্ড করে বা আন্ডারলাইন করে দিল। দিয়ে বলল যে, তোমার অপশনের মধ্যে থেকে কোন শব্দটা এই ২ টো সেন্টেন্সের, যে ২ টো আলাদা, আলাদা শব্দ রয়েছে, অপশনের কোন শব্দটা এই ২ টো আলাদা, আলাদা শব্দকেই রিপ্লেস করে দিতে পারবে। আর অর্থ একই রাখে। ঠিক আছে?
এটা পুরোটাই এসএসসি এবং ব্যাংকিং যে প্যাটার্ন, সেখান থেকে এগুলোকে ধার করে আনা। আগে এটা পিএসসি পরীক্ষা আমরা খুব একটা দেখতে পেতাম না। তো এই যে জিনিসগুলো, এটার জন্য যেটা বললাম যে এমটিএস, সিএইচএসএল এবং সিজিএল এই প্যাটার্নে মানে এই ক্রনোলজিতে যাও। প্রিভিয়াস ইয়ার্স গুলো পেয়ে যাবে, ডাউনলোড করে নাও ইন্টারনেট থেকে। ডাউনলোড করে সেখানে দেখবে যে এই ধরনের যা যা কোয়েশ্চেন পাচ্ছ সেগুলোকে সলভ করতে থাকো। টেক্সট বুকে যদি সাবস্ক্রিপশন নেওয়া থাকে, তাহলে সাবস্ক্রিপশন না নেওয়া থাকলে ওই আমার মানে প্রমোশনই এক প্রকার করা হচ্ছে। যাই হোক, একটা ওই আমার কোড আছে, EKCUPENG, ঠিক আছে? এইটাকে যদি ইউজ করো তাহলে বোধহয় ডিসকাউন্ট ফিসকাউন্ট পাবে। একটু দেখে নিও, আমি ঠিক মানে ওয়াকিফাল নই বিষয়টা সম্বন্ধে। একটু দেখে নিও। তো সেখানে দেখবে প্রচুর মক পাবে, প্রিভিয়াস ইয়ার্স পাবে, ওই এসএসসি সংক্রান্ত প্রচুর প্রিভিয়াস ইয়ার্স পাবে, প্রচুর মক পাবে ইংরেজির। সেখান থেকে একটু এই জিনিসগুলোকে করার চেষ্টা করো। সেখানে সেকশনাল মানে এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের যে সেকশনাল মানে মক হিসেবেও কিন্তু মানে ইংরেজির মধ্যে সেকশনাল মক মানে ওই পার্টিকুলার যে সেগমেন্টটা, পার্টিকুলার যে টপিকটা, সেটার উপরেও কিছু কিন্তু প্রশ্ন টশ্ন পাবে। তো সেইখান থেকেও সলভ করার চেষ্টা করতে পারো, পিওয়াইকিউ ধরে সলভ করতে পারো। এটাই একমাত্র উপায়। কোনো বই কোনো কিছু সেগুলোকে এই মুহূর্তে কনসাল্ট করতে যাওয়া বা সেগুলো পড়তে যাওয়া, এইটা সংক্রান্ত বোকামো হবে। ঠিক আছে? তাহলে এই গেল হচ্ছে ভোকাবস পোরশন। ভোকাবস পোরশন আমরা কি করব? প্রথমত হচ্ছে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি যে আমার একটা ৮১ টা ফ্রেজাল ভার্বের একটা লিস্ট দেওয়া ছিল। বহুদিন আগে থেকে এটা কমন প্ল্যাটফর্মে আমার সমস্ত WhatsApp গ্রুপ, Telegram গ্রুপে দেওয়া আছে। দরকার হলে আমি আবার দিয়ে দেবো। আ ওটা যদি পড়ে যাও আমার মনে হয় না ওর বাইরে কিছু আসবে। আ ইডিয়মস, ফ্রেজেস অ্যান্ড প্রভাবস, যেটা বললাম যে পিএসসির পুরোনো পরীক্ষাগুলোতে যা যা এসেছে সেগুলো করো। এবং এটার ক্ষেত্রেও এআই এর হেল্প নাও। এআই এর হেল্প নিয়ে বলো যে আমি ডব্লিউবিসিএস প্রিলি এবং এসএসসি সিজিএল টিয়ার 2 এই দুটোর জন্য পড়াশোনা করতে চাইছি। তো এই দুটোর জন্য আমাকে ইডিয়মস, ফ্রেজেস এবং প্রভাবস যেগুলো বারবার পরীক্ষায় এসেছে সেরকম ৫০ টা আমাকে লিস্ট করে দিন। বা ১০০ টা আমাকে লিস্ট করে দিন। ১ম এ ১০০ টা দেবে না। ১ম এ ২০ টা ২০ টা করে দেবে। ২০ টা ২০ টা করে ১০০ টার একটা লিস্ট বের করে নিলে। বা এআই এর সাহায্য যদি না নাও, যদি প্রিভিয়াস ইয়ার্স ধরেই করো। ১ম এ পিএসসির গুলো করলে, তারপরে এসএসসিতে আসা, এসএসসির পরীক্ষায় আসা সবথেকে কমন যে ইডিয়মস, ফ্রেজেস অ্যান্ড প্রভাবস গুলো, সেগুলোকে একটুখানি মোটামুটি দেখে নিলে তাহলেই হবে। এর বাইরে ইডিয়মস, ফ্রেজেস অ্যান্ড প্রভাবস খুব একটা আসবে না। এবং আরেকটা যেটা বললাম যে বেশ কিছু চলতি আম ফ্রেজেস সেগুলো আজকাল আসছে যেগুলো কোনো বইতে পাওয়া যাবে না। তো সেগুলোর না আলাদা করে কোনো সোর্স নেই। কারণ কোথা থেকে এটা দেবে সেটা খুব বলা মুশকিল। একটু এআই এর সাথে কনসাল্ট করতে পারো, করে দেখতে পারো যদি এরকম কিছু পাওয়া যায়। হোমোনিম, হোমোফোন, হোমোগ্রাফ বললাম, প্রিফিক্স সাফিক্স বললাম, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, কনসেপচুয়াল ভোকাব সেগুলো বললাম। এবার আসি গ্রামার পোরশনটায়। গ্রামার পোরশনে সবথেকে ভালো করে যেটা আচ্ছা, গ্রামার পোরশনে যদি একটুখানি লক্ষ্য করে দেখো যে আমরা একটা বড় ফোকাস এরিয়া যেটা, সেটা হচ্ছে প্রিপোজিশন। কনসেপচুয়াল প্রিপোজিশন এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কনসেপচুয়াল প্রিপোজিশন, কনসেপচুয়াল মানে হচ্ছে একটা কনসেপ্টের উপর যে প্রিপোজিশন গুলো করতে হয়, এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে হচ্ছে কিছু নির্দিষ্ট শব্দের পরে কিছু নির্দিষ্ট প্রিপোজিশন হয়। সেটাকে মুখস্থ করে বা সেটাকে মনে রেখে এটাকে করতে হয়। আর এইখানেও সবার একটা প্রশ্ন থাকে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এর একটা লিস্ট করে দিন বা কোথা থেকে পড়বো। গ্রামার বই খুলে বসে পড়লো, প্রচুর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেখানে অত মুখস্থ করবো, দেখো কি আসছে, কতগুলো আসছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। লাস্ট বছরগুলোতে একটা করে কোয়েশ্চেন এসছে, এখানে দুটো এসছে, তারপরে আবার একটা করে কোয়েশ্চেন, জিরো। এর থেকে বেশি নেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। সুতরাং একটা অদৃশ্য কোনো তাড়না সেটাকে সঙ্গী করে ওই মুখস্থ করতে হবে, মুখস্থ করতে হবে, মুখস্থ করতে হবে, এই জিনিসটা থেকে সরে এসো। ঠিক আছে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করবে। কতটুকু করবে? দেখবে পিএসসির পরীক্ষাগুলোতে বিগত বছরগুলোতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আম সেগুলোই এসেছে যেগুলো বারবার বিভিন্ন পরীক্ষায় আসে। আমার মনে হয় প্রিভিয়াস ইয়ার্স গুলো যদি করে যাওয়া যায় পিএসসির এবং এসএসসির পরীক্ষাগুলোতে মানে বিগত বছরগুলোতে যেগুলো বারবার এসেছে পরীক্ষায়, সেগুলোকে যদি একটুখানি দেখে যাওয়া যায়, তার থেকে বেশি কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জন্য করার প্রয়োজন নেই। করবে কোনটা? কনসেপচুয়াল প্রিপোজিশনটা। কনসেপচুয়াল প্রিপোজিশনটায় আম ঠিক যেরকম ওই মানে প্রিপোজিশনের মূল কথাটা যেটা, যে পজিশন, প্রিপোজিশন পূর্বে অবস্থান করে। কার পূর্বে অবস্থান করে? নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে। এবং পূর্বে অবস্থান করে কোনো জিনিসের তার রেসপেক্টে যে অবস্থানটা সেটা বোঝায়। এটা হচ্ছে প্রিপোজিশনের মূল কাজ। এই যে প্রিপোজিশনের যে মূল ধারণা, যে বেসিক ধারণা,
সেইটাকে একটুখানি যেকোনো একটা বই থেকে, যেকোনো একটা গ্রামার বই থেকেই বেসিক বা কোনো ভিডিও দেখে নাও। যেকোনো টিচারের প্রচুর টিচারের ভিডিও এভেইলেবল রয়েছে। YouTube এ আমি বলব যে ন্যাশনাল লেভেলে কোনো টিচারের ভিডিও দেখাই ভালো। আ দেখবে কনসেপ্টুয়াল লিখবে যে কনসেপচুয়াল প্রিপোজিশন। প্রচুর ভিডিও দেখবে চলে আসবে। অনেক টিচাররা আছেন, যেমন ধরো আমান বশিষ্ঠ আছেন, রানী ম্যাম আছেন, নিতু সিং আছেন, গোপাল ভার্মা আছেন। আরো অনেক টিচার আছেন। আম সবাই অনেকেই পরিচিত। যারা পরিচিত নয় একটুখানি সার্চ করলেই পেয়ে যাবে। কনসেপচুয়াল প্রিপোজিশনটা একটু কোনো একটা জাস্ট ভিডিও থেকে একটা ০.৫ ঘন্টার ১ ঘন্টা, ০.৫ ঘন্টায় হয়তো হবে না, ১ ঘন্টার একটা ভিডিও থেকে দেখে নাও। আ যথেষ্ট। এবং যেকোনো বই খুললে দেখবে বা এই ধরনের যে ভিডিওগুলোর কথা বলছি সেই ভিডিওগুলো খুললে দেখবে যে বেশ কিছু কমন জিনিস থাকে। যেমন ধরো ডাই। এই ডাই এর পরে কোথায় অফ হয়, কোথায় ফ্রম হয়। পিএসসির একটা খুব পছন্দের প্রশ্ন। আ সেটা হচ্ছে ঘড়ি। হোয়াট ইস দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ? হোয়াট ইস দ্য টাইম ড্যাশ দ্য ক্লক? পিএসসির খুব পছন্দের প্রশ্ন। পিএসসির নয় বিভিন্ন পরীক্ষা নিয়ামক সংস্থা তাদের যে প্রশ্নটশ্ন মানে প্রশ্নপত্র হয় সেখানে এই প্রশ্নটা আসে। এই ধরনের পরীক্ষকদের ফেভারিট বেশ কিছু আছে। আবার বলছি এআই এর সাহায্য নাও। যদি লেখো ওই কমন প্রিপোজিশনস বলে এবং এই সব জায়গায় প্রম্পটটা দিয়ে দেবে যে আমি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি আমাকে কমন প্রিপোজিশন একটা লিস্ট বানিয়ে দিয়ে দাও। যেগুলো কনফিউজিং এবং কমন সেরকম একটা লিস্ট বানিয়ে আমাকে দিয়ে দাও। দেখবে তোমাকে এরকম লিস্ট করে দিয়ে দেবে। সাফার, সাফারের সঙ্গে আ কি প্রিপোজিশন হবে? ঠিক আছে? এরকম বেশ কিছু শব্দ থাকে যার সঙ্গে কি প্রিপোজিশন হবে এটসেট্রা এগুলো থাকে। এগুলো একটুখানি আমার মনে হয় যে মানে যদি যারা বিভিন্ন বই থেকে করছো তারা সেই বইটাই ফলো করো। যারা ঠিক পড়ে উঠতে পারোনি এতদিন পর্যন্ত কিছু, তুমি এই আ কনসেপচুয়াল প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গেল। স্পেলিং, স্পেলিং এর আগে আমরা কোথাও দেখতে পাইনি কিন্তু এখন প্রতি বছর ১ টা ২ টো করে কিন্তু স্পেলিং আসছে। এবং এই যে স্পেলিং গুলো আসছে, স্পেলিং গুলো খুব কমন শব্দের স্পেলিং। যেমন এসেছে অ্যাকোমোডেশন, সবার পরিচিত শব্দ। এখানে যদি কেউ বলে যে অ্যাকোমোডেশন শব্দের সাথে আমি পরিচিত নই, তাহলে সে বোধহয় প্রিপারেশন মানে এই প্রিপারেশন ফেজে একেবারে নতুন। আ শব্দের সাথে পরিচিত, তার মানের সাথে পরিচিত। কিন্তু বানানটাকে আমরা কখনো খুব একটা খেয়াল করে দেখিনি। এবং আমি বারবার বলি ক্লার্কশিপের সময় যখন বিভিন্ন মক টক গুলো নিতাম, লাইভ মক এটসেট্রা গুলো হতো। সেখানেও যেটা বলেছি বারবার যে বানানের ক্ষেত্রে না ঠিক মুখস্থ করার বা ওই নিয়ম কানুন মুখস্থ করার জায়গা খুব একটা নেই এই বয়সে এসে। বানানের সঙ্গে চোখ সেট হতে হবে। এবং এই চোখ সেটটা কখন হবে? যখন তুমি মোটামুটি একটু পড়াশোনা করবে। মানে পড়াশোনা মানে কি? মানে ওই যে বললাম যে নিয়মিত ২ পাতা গল্পের বই পড়া, ২ পাতা খবরের মানে ১ পাতা খবরের কাগজ পড়া, ২ টো আর্টিকেল পড়া। এটা করলে যথেষ্ট। ঠিক আছে? চোখ সেট হওয়াটা খুব জরুরি বানানের ক্ষেত্রে। যাই হোক, এখন তো আর এইসব গল্প দিয়ে জ্ঞান দিয়ে লাভ নেই। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওই একই জিনিস। কমন শব্দ বারবার আসে যেগুলো অ্যাসাসিনেশন। এগুলো আবার ট্রিক আছে বিভিন্ন। অনেকে বিভিন্ন ট্রিক বার করেছে। অ্যাস আ নেশন এরকম বোধহয় কি করে। এই যে অ্যাকোমোডেশন বললাম। অপরিচিত শব্দ পিএসসি দেয় না। বারবার বলছি, অপরিচিত শব্দ দেয় না। পরিচিত শব্দই পিএসসি দেয়। এই পরিচিত শব্দের যেগুলো একটু কনফিউজিং, বারবার বলছি যে যেখানে কনফিউশন আছে সেখান থেকেই প্রশ্ন হবে। সুতরাং একটু কনফিউজিং যে বানানগুলো, ইংরেজি বানানগুলো যেগুলো পরীক্ষায় আসতে পারে। বারবার বলছি এআই কে একটু শিখিয়ে পড়িয়ে এআই কে একটু ট্রেন করে নাও। বাকি দিয়ে এরকম কিছু লিস্ট জোগাড় করো। যাদের বইপত্র মানে বইপত্রের সাথে যোগাযোগ রয়েছে ইংরেজির জন্য। আমি জানি যে অনেকেরই বইপত্রের সাথে খুব একটা যোগাযোগ থাকে না ইংরেজির জন্য। ওই পরীক্ষার আগে ভাবে যে শেষ উম রাতে মানে ১ম রাতে নয় শেষ রাতে বিড়াল মারবো তারা সেভাবেই করে। যাই হোক যাদের বইপত্রের সাথে পরিচয় রয়েছে তাদের দেখবে সেই বইপত্রের মধ্যে আম কমনলি আ মিসস্পেলড ওয়ার্ড বলে এরকম একটা লিস্ট করে দেওয়া থাকে। সেখানে বিরাট লিস্ট থাকে। আবার সেখান থেকে ওই যেটা বললাম যে পরিচিত শব্দগুলোকে একটু বেছে নিয়ে সেগুলোকে করার চেষ্টা করো। আর আ যাদের সঙ্গে বইয়ের খুব একটা যোগাযোগ নেই তারা বললাম যেটা যে এআই এর সাহায্য নিয়ে করার চেষ্টা করো এটা। ঠিক আছে? এটা গেল। আম নেক্সট হচ্ছে ভয়েস ন্যারেশন। ভয়েস ন্যারেশন এর ক্ষেত্রে তো আলাদা করে কিছু বলার নেই। ভয়েস ন্যারেশন সেগুলো
আহ, যে যার মতো করে কনসেপ্টটাকে ক্লিয়ার করে ভয়েস ন্যারেশন খুব একটা কঠিন কিছু আসে না। ওই সিম্পল সেন্টেন্সেরই ভয়েস ন্যারেশন দেয়। যেটা করবে সেটা হচ্ছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ সেগুলো একটুখানি দেখে নেওয়ার চেষ্টা করবে। এগুলো মোটামুটি সবার জানা ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ। এখনো নতুন করে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ শেখার মতো বয়স নয় এটা। হ্যাঁ, শিখতে হবে কি এখন নতুন করে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, যে একটু কনফিউজিং যেগুলো, একটু ডিপার লেভেলে গিয়ে যেগুলো করা যেতে পারে। ছোটবেলাকার ওই ওয়ান লাইনার যেগুলো মানে পিএসসির পরীক্ষায় যেগুলো আসে, হ্যাঁ, ওই ৪টে ৫টা শব্দের একটা সেন্টেন্স, তার ভয়েস চেঞ্জ করতে বললো, ন্যারেশন চেঞ্জ করতে বললো। এইগুলো আর নতুন করে শেখার বয়স এখন নয়। যাই হোক, যদি রিভিশন করতে হয় তাহলে কোনো একজন টিচারের জাস্ট ইউটিউবে গিয়ে লিখবে, কোনো একজন টিচারের একটা ভিডিও দেখে, ০.৫ ঘন্টার ভিডিও দেখে একটা রিভাইজ করে নেবে, ব্যাস। ট্রান্সফরমেশন যেটা, ট্রান্সফরমেশনের ক্ষেত্রে ওই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, মানে ট্রান্সফরমেশনের ক্ষেত্রে না, এখানে একটুখানি এটা দেখে নেবে, মানে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই জিনিসটাকে একটুখানি দেখে নেওয়ার চেষ্টা করবে। কনসেপ্টটা, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কিভাবে তৈরি হয়, এবং সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড করতে গেলে না, তার আগে যেটা তোমাকে করে নিতে হবে সেটা হচ্ছে এই জিনিসটা। এই ভার্ব অ্যান্ড টেন্স যেটা বলা হচ্ছে, তার সঙ্গে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে না খুব একটা কোয়েশ্চেন কিছু আসে না। আহ, মোটামুটি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে কমন রুলগুলো, যে কোনো একজন টিচারের একটা ভিডিও দেখে নেবে, তোকে ০.৫ ঘন্টার মধ্যে মোটামুটি কমন রুলগুলোকে এক্সপ্লেন করে দিয়েছে। ওতেই হবে। মোডালস খুব বেশি আসে না হয়তো, মানে আমি ১০ বছরের প্রশ্ন ঘেটে সেখান থেকে হয়তো একটা কি দুটো মোডাল পেয়েছি, ১০ বছরের প্রশ্ন ঘেটে। সুতরাং এগুলোকে নিয়ে মাথা ব্যথা করে লাভ নেই খুব একটা। যেটা করবে সেটা হচ্ছে এই ভার্ব অ্যান্ড টেন্সটাকে একটু ভালো করে করবে। বিশেষ করে টেন্সের মধ্যে কোন টেন্স গুলো, টেন্সের মধ্যে হচ্ছে ৪টা টেন্স মূলত: প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। মূলত ৪টে টেন্স। বাদ বাকিগুলোকে করতে হবে, কন্টিনিউয়াস টেন্স গুলোকে করবে, অন্যান্য যেগুলো আছে সবগুলোকে করে, মূলত এই ৪টে টেন্স যেখান থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে। সাবজেক্ট ওভার এগ্রিমেন্ট যেটা বললাম, যে একটু মোটামুটি একটা রিভাইজ করে নিলেই হবে, খুব বেশি প্রশ্ন এখান থেকে আসে না। ভার্ব অ্যান্ড টেন্স এটা পিএসসি পরীক্ষার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা। ঠিক আছে? আহ, এই ভার্ব অ্যান্ড টেন্সের মধ্যে কি কি করবে? আগে যেটা হতো, এটা একদম খুব সাধারণ কিছু প্রশ্ন। আজকাল একটু কনসেপ্টটাকে যাচাই, বারবার যেটা প্রথম থেকে বলছি, মানে এটা এটা বোধহয় মুদ্রাদোষ হয়ে গেছে বলতে বলতে এখন এই ভিডিওতে, কনসেপচুয়াল ক্ল্যারিটি। যাই হোক, ভার্বের ক্ষেত্রে মেন ভার্ব, হেল্পিং ভার্ব কিভাবে কাজ করে, শ্রেণীভেদ মানে শ্রেণী বিভাগগুলো একটুখানি দেখে নেবে, একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে। হ্যাভ ভার্ব, ডু ভার্ব, বি ভার্ব, তারা কিভাবে কাজ করছে। ভার্বের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ফাইনাইট আর নন ফাইনাইট ভার্ব। বাট ফাইনাইট আর নন ফাইনাইট ভার্ব করতে গেলে আরো ৩টে কনসেপ্ট আসবে নন ফাইনাইট ভার্বের মধ্যে যেগুলো পড়ে, সেটা হচ্ছে জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল। জেরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল যদি কারোর প্রয়োজন হয়, আমার প্রায় ৩-৪ বছর আগেই চ্যানেলে একটা ভিডিও করে দেওয়া ছিল, ঘন্টাখানেকের সম্ভবত। দেখে নিতে পারো, আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল, এবং এই ৩টে পড়ছে হচ্ছে নন ফাইনাইট ভার্বের মধ্যে, মানে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের ধারণা, তার মধ্যে জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল, এবং এইটা থেকেই আসবে হচ্ছে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্সের ধারণা। ইউটিউবে সার্চ করলে প্রচুর ভিডিও পেয়ে যাবে, যে কোনো একটা জায়গা থেকে দেখে নাও, বা বইয়ের সাথে যেটা বললাম, যে যাদের টাচ রয়েছে, যোগাযোগ রয়েছে, তারা বই থেকে করে নিতে পারো, যে কোনো বইতেই পেয়ে যাবে। এই সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্সের ধারণা, জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপলের ধারণা, এবং তার সঙ্গে হচ্ছে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্বের ধারণা, এইটাকে একটুখানি আত্মস্থ করে যেতে হবে। কারণ আমি বারবার বলছি যে ডিপে ঢুকছে ক্রমাগত। হুম, এটাকে একটু দেখে নিও। মুড থেকে না একটা প্রশ্ন এসেছিল, পারলে একবার মুডটা, কয়েক রকমের মুড হয়, খুব সামান্য একটা জিনিস, খুব ছোট চাপকায়। মুড এবং কেস, পারলে এই দুটো জিনিস খুব ছোট ছোট করে দেখে নিও। মুড আমি এখানে লিখে দিচ্ছি। এগুলো এই যে যেটা বললাম, যে মিসলেনিয়াস গ্রামার কনসেপ্ট যেটা আছে, এর মধ্যে এরকম বেশ কিছু প্রশ্ন টশ্ন আসছে। মুড এবং কেস, কেস মানে হচ্ছে যাকে আমরা বাংলায় বলে থাকি হচ্ছে কারণ। তো এই দুটো জিনিস খুব মানে দেখতে শুরু করলেই দেখবে যে খুব পরিচিত জিনিস। মানে পুরোনো জিনিস, মানে পুরোনো মদ নতুন বোতলে যেটাকে বলা হয়, ওল্ড ওয়াইন ইন নিউ বটল, সেই জিনিস। ঠিক আছে? মানে পুরোনো জিনিস নতুন বোতলে।
জানা জিনিস শুধুমাত্র একটা ওই ট্যাগ তার সঙ্গে লাগিয়ে দেওয়া হচ্ছে। যে এইটা হচ্ছে অমুক কেস, এইটা হচ্ছে অমুক মুড। এই ট্যাগ গুলো জাস্ট লাগিয়ে দেওয়া হচ্ছে। এই দুটো জিনিস একটুখানি দেখে নেবে। আর এখানে সেভাবে করার মতো কিছু নেই। কেমন? মানে নতুন করে করার মতো কিছু নেই। সবই পুরোনো জিনিস। তাহলে ইম্পোর্টেন্ট কি গ্রামার সেকশন আমরা পাচ্ছি? ১ নম্বর হচ্ছে ভার্বের যে কনসেপ্ট গুলো বললাম সেগুলো এবং টেন্স গুলো। এটাকে একটু ভালো করে দেখে নাও। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটাকে মোটামুটি একটুখানি আ রিভাইজ করে নেওয়া জাস্ট। মোডাল খুব বেশি দেখার যে প্রয়োজন রয়েছে তা নয়। মোডালের মোটামুটি যদি কনসেপ্ট থাকে, মানে ওই যে বললাম যে আ মানে চর্চার মধ্যে যদি মোটামুটি থাকা হয় তাহলে নতুন করে মোডাল নিয়ে পড়ার মতো কিছু নেই। যা আসবে পিএসসির পরীক্ষায় সেটা পেরে যাবে অনায়াসে। কিছু কনফিউজিং মোডাল হয়। যেমন ধরো উড, টুড, would, might, may কোনটা কোথায় বসবে? বিশেষ করে এই যে বিশেষ করে এই যে ১ম ৩ টে মোডালের কথা বললাম, could, should, would এটা নিয়ে তো ভীষণভাবে কনফিউশন হয়। আর যেটা আগেই বললাম যে যেখানে কনফিউশন সেখান থেকেই প্রশ্ন। ঠিক আছে? মোরালের ক্ষেত্রেও তাই। যে জায়গাগুলোতে কনফিউশন সেইটাকে দেখলেই হবে। fill in the blank যদি আসে সেখান থেকেই আসবে। খুব বেশি সমস্ত যেমন ধরো মেয়ের অনেকগুলো রয়েছে যে মেয়ে এই ক্ষেত্রে ব্যবহার করা হয়, might এই ক্ষেত্রে ব্যবহার করা হয়, shall অমুক, অমুক জায়গায়, will অমুক, অমুক জায়গায় ইত্যাদি। কিচ্ছু দরকার নেই। যেটুকু কনফিউশন সেটুকু পড়ো ব্যাস। আ তাহলে এই অংশটুকু করলে আচ্ছা পার্টস অফ স্পিচ এটাকে তো মিস করে গেছি। পার্টস অফ স্পিচ থেকে খুব বেশি যে প্রশ্ন আসে তা নয়। পার্টস অফ স্পিচ এর ক্ষেত্রে যেটা করবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ বেশ ভালো করে পড়ার চেষ্টা করবে অ্যাডজেক্টিভটা। প্রোনাউন এর মধ্যে বিশেষ করে হচ্ছে রিলেটিভ প্রোনাউন। একটু ভালো করে দেখে নেবে। অ্যাডজেক্টিভ দেখলে অ্যাডজেক্টিভ এর মধ্যেও হচ্ছে আবার মানে অ্যাডজেক্টিভ আচ্ছা অ্যাডজেক্টিভ এবং তার সঙ্গে হচ্ছে অ্যাডভার্ব। আমি এখনো ঠিক মানে এই বোর্ডের লেখাতে অভ্যস্ত হয়ে উঠতে পারিনি। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এবং এই দুটোর মধ্যেই একটা জিনিস আছে সেটা হচ্ছে কম্প্যারিজন। কম্প্যারিজন মানে কি ওই পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ। দেখে নেবে একটুখানি ভালো করে। রিলেটিভ প্রোনাউনটাকে একটু দেখবে। আর এই পার্টস অফ স্পিচ থেকে একটা চ্যাপ্টার থেকে না প্রতি বছর একটা করে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি। আম মানে প্রতি বছর দেখা যাচ্ছে মানে এই বছর আসবে সেরকম কোনো কথা নেই। প্রতি বছর যেহেতু আসছে করে রাখো। ইন্টারজেকশন। ইন্টারজেকশন থেকে একটা করে প্রশ্ন আসছে যে আম ৪ টে অপশন দিয়ে দিল। ওই এলাস, আহ, উহ যেগুলো দেয় আরকি। তো এরকম ৪ টে অপশন দিয়ে দিল। দিয়ে বলল যে এর মধ্যে দুঃখ প্রকাশ করার জন্য কোন ইন্টারজেকশনটা লাগবে। ঠিক আছে? তো ইন্টারজেকশন থেকে জাস্ট ওটুকু করলেই চলবে। আমরা যে মানে সাধারণত ওই চ্যাপ্টার গুলোর দিকে খুব একটা ফোকাস করি না। ওইটা একটু দেখে নিলেই হবে যে দুঃখ প্রকাশ করার জন্য কোনটা, উচ্ছ্বাস প্রকাশ করার জন্য কোন ইন্টারজেকশন। এটাকে একটুখানি দেখে নিলেই চলবে। এই গেল কনজাংশন নিয়ে খুব একটা কনজাংশন নিয়ে মাথা ব্যথা করার প্রয়োজন নেই। ওই যেটা বললাম যে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ভালো করে করবে। রিলেটিভ প্রোনাউনটা এটাকে প্রোনাউনের মধ্যে থেকে রিলেটিভ প্রোনাউনটাকে একটু ভালো করে দেখে নেবে। আহ হু কোথায় ব্যবহার করা হয়, হুম কোথায় ব্যবহার করা হয়, হুইচ কোথায় ব্যবহার করা করা হয়, মানে কোথায় কোনটা ব্যবহার করা যাবে না। এটাকে একটুখানি ভালো করে দেখে নেবে। কোনো বই থেকেও, কোনো ভিডিও থেকেও একটু দেখে নেওয়ার চেষ্টা করবে। প্রিপোজিশনের কথা তো বললাম। আর হচ্ছে স্পেলিং এর কথা বললাম। আর এই মিসলেনিয়াস কনসেপ্ট যেগুলো মিসলেনিয়াস গ্রামার কনসেপ্ট সত্যি কথা বলতে গেলে আগামী ২১ দিনে যদি এত কিছু করতে যাও তাহলে আর অন্য সাবজেক্ট পড়তে পারবে না। মিসলেনিয়াস গ্রামার কনসেপ্ট না করে বাদবাকি ১৭৫ নম্বরে ফোকাস করো। ঠিক আছে? যারা মানে মিসলেনিয়াস গ্রামার কনসেপ্ট যেটা বললাম যে এইটা এই দুটো জিনিস। একটা হচ্ছে এটা এবং একটা হচ্ছে এটা। এই দুটো জিনিস মূলত কমন সেন্স এবং প্রেজেন্ট উইট। এই দুটোর উপর ভরসা করেই এটা করতে হবে। এর জন্য এখন আর পড়াশোনার সময় নয় বা এখন আর চর্চার সময় নয়। তার থেকে বরং বাদবাকি অংশটা করো। আর ওইটাকে যে সময়টুকুতে করতে, সেই সময়টুকুতে বাদবাকি ১৭৫ নম্বর যেটা আছে সেখান থেকে ফোকাস করো যে সেখান থেকে কতটা নম্বর তুলে আনা যায়। কেমন? তাহলে এই হলো মোটামুটি আমি যদি একটু সাম আপ করে দিই পুরো বিষয়টাকে।
আমি যদি পুরো বিষয়টাকে একটু সাম আপ করে দিই যে আজকাল মানে প্রশ্নের ধরনের ক্ষেত্রে যেটা বললাম যে প্রশ্নের ধরনের ক্ষেত্রে হচ্ছে সবথেকে প্রশ্নের ধরনের ক্ষেত্রে যেটা বললাম যে প্রশ্নের ধরনের ক্ষেত্রে ফোকাসটা হচ্ছে সবথেকে বেশি হচ্ছে কনসেপ্টের দিকে। গ্রামার এবং ভোকাব দুটোকে যদি আমরা আলাদা করে নিই, গ্রামার এবং ভোকাব দুটোকে যদি আলাদা করে নিই, ভোকাবের ক্ষেত্রে আমরা খুব বেশি মুখস্থ করার দিকে এই মুহূর্তে যাব না। আমরা প্রথম যেটা বললাম যে ফ্রেজাল ভার্ব, আমরা কিছু কমন ফ্রেজাল ভার্ব, আমি যেটা বললাম যে আমার একা শেখানো ফ্রেজাল ভার্ব একটা লিস্ট আছে, সেটা করে নেব। ইডিয়ামস, প্রোভার্বস বা ফ্রেজেস যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা একদম কমন যেগুলো আসে সেগুলো এবং তার সঙ্গে পিওয়াইকিউ এগুলোকে একটুখানি দেখে নেব। আচ্ছা, আহ ৩ নম্বর হচ্ছে যে সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা মূলত ফোকাস করব পিওয়াইকিউ এর দিকে। এবং এখানে আমরা ওই সেগমেন্ট ধরে ধরে একটু, যেটা বললাম তখন যে সেগমেন্ট ধরে ধরে একটু করে নেওয়ার চেষ্টা করব। এবং এই সবগুলোর ক্ষেত্রেই আমরা পিওয়াইকিউ তো করলাম, মানে পিওয়াইকিউ হচ্ছে একটা মাধ্যম। পিওয়াইকিউর সাথে সাথে আমরা আরেকটা যেটা করব সেটা হচ্ছে এসএসসির যদি কিছু পিওয়াইকিউ এবং যদি কিছু মক টক সেকশনাল যদি কিছু দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করব করার। গ্রামার সেকশনে কি, গ্রামার সেকশনে হচ্ছে প্রথমেই বললাম যে ভার্ব, টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই জিনিসগুলোকে আমরা একটু করে নেওয়ার চেষ্টা করবো। বিশেষ করে হচ্ছে ভার্ব এবং টেন্স। টেন্সের মধ্যে আমি বলে দিয়েছি যে কোনগুলো বিশেষ করে পড়বে। ২ নম্বর হচ্ছে প্রিপোজিশন, বিশেষভাবে করবে প্রিপোজিশন। প্রিপোজিশন থেকে প্রশ্ন আসবেই। এবং প্রিপোজিশন থেকে পিএসসির একটা খুব পছন্দের হচ্ছে একটু বিতর্কিত প্রশ্ন দেওয়া। ৩ নম্বর হচ্ছে পার্টস অফ স্পিচ। এবং এই পার্টস অফ স্পিচের মধ্যে বললাম যে বিশেষ করে হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং রিলেটিভ প্রোনাউন, তার সাথে হচ্ছে ইন্টারজেকশনের ওই কোনটা কি ধরনের এক্সপ্রেশন প্রকাশ করছে, মানে প্রকাশ করছে সেইটা একটুখানি দেখে নেওয়া। ৪ নম্বর হচ্ছে ৪ নম্বর কি বললাম? স্পেলিং এর কথা বললাম। স্পেলিং তো বোধহয় ভোকাবের মধ্যে পড়ছে। ভোকাবের মধ্যেই ২-১ টা। এখানে যেটা বললাম যে ওই স্পেলিং এর ক্ষেত্রে একটুখানি দেখে নেওয়া যে যেগুলো কমনলি মিসস্পেলড যে ওয়ার্ড গুলো আছে সেগুলো একটুখানি দেখে নেওয়া। আর এটার ক্ষেত্রে আর কি ছিল? গ্রামারের ক্ষেত্রে প্রিপোজিশন আম হলো, আচ্ছা, ভয়েস চেঞ্জ, ন্যারেশন এবং ট্রান্সফরমেশন। ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ এবং ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশনের মধ্যে কি বললাম যে এটার মধ্যে ওই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এইগুলোকে একটু দেখে নাও। এবং সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড দেখতে গেলে তোমাকে দুটো জিনিসের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এবং এই নন ফাইনাইট ভার্বের মধ্যে তিনটে জিনিস পড়বে। একটা হচ্ছে জেরান্ড, একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা হচ্ছে পার্টিসিপল। তো মোটামুটি এইটুকু যদি করে যাওয়া যায়, এটাকে এইটুকু বললে অবশ্য ভুল হবে, মানে এইটুকু বললে এক্ষুনি তেড়ে আসবে অনেকটাই এটা। মোটামুটি যদি এটাকে করে আসা যায় দিনে, যতটুকু পড়ছো 10% সময় দিলেই হবে। ঠিক আছে? ১০ থেকে ১৫-২০% সময় দিলেই যথেষ্ট। যাদের ক্ষেত্রে দুর্বল রয়েছে তারা একটু বেশি সময় দেবে। আম মোটামুটি একটা সম্মানজনক স্কোর করা যায়। অন্ততপক্ষে এটাকে যদি ঠিকঠাকভাবে করে নিতে পারো, যে, যে পজিশনে থাকতে বা যে স্কোরটা করার কথা ছিল, তার থেকে হয়তো খানিকটা বেশি হলেও স্কোর করতে পারবে। আরেকটা কথা যেটা বললাম যে, এই প্রিভিয়াস ইয়ার্স এর কথা যা, যা বললাম, পিওয়াইকিউ যেগুলো বললাম, এই সমস্ত পিওয়াইকিউ গুলো আমি করিয়ে দেবো আগামী কয়েকদিনের মধ্যে। বিশেষ করে ভোকাবের পিওয়াইকিউ গুলো এবং গ্রামারের গুলো আমি করিয়ে দেওয়ার চেষ্টা করব। তার সঙ্গে এই মানে করিয়ে দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে সেই কনসেপ্ট গুলো নিয়ে একটু আলোচনা করা। যাতে করে ওইখানেই ঝালাই হয়ে যায়। যতটা সম্ভব ওইখানেই ঝালাই হয়ে যায়, সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এবং শুধু ইংরেজির জন্য আমি জানি না কতজন এখানে পুরনো লোকজন রয়েছে যারা ক্লার্কশিপের সময় ছিল। ক্লার্কশিপের ওই শুধু ইংরেজি পোরশনের কিছু সেকশনাল মক আমরা কন্ডাক্ট করতাম। আম এখানেও WBCS এর জন্য বেশ কয়েকটা, এবং এটা পুরোটাই ফ্রিতে হবে। মানে মানে কোনো ওই কোর্স কিভাবে কিনবো ইত্যাদি এগুলো প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই। এখন কোনো কোর্স-টোর্স বিক্রি হচ্ছে না। ঠিক আছে? সুতরাং পুরোটাই ফ্রিতেই হবে। এই কয়েকটা ইংরেজির মক ২-১ টা দেওয়ার চেষ্টা করব।
যদি সম্ভব হয় বা সময় সুযোগ হয় মানে হয়ে ওঠে আরকি, তাহলে সেটা দেওয়ার চেষ্টা করব। ওই আ যেগুলোর কথা বললাম গ্রুপগুলো মানে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ যে গ্রুপগুলোর কথা বললাম, সেইগুলোতে পারলে একটু জয়েন করে থেকো। সেইখানেই সমস্তগুলোর আপডেট পেয়ে যাবে। কখন কি মক হবে বা মকের কোয়েশ্চেন হয়তো ওখানে আপলোড করে দিলাম। তো এই সমস্তগুলো সব ওখানে পেয়ে যাবে। ঠিক আছে? আর এইটার ক্ষেত্রেও যেটা এই ছবিটা যেখানে এই এনালিসিসটা হয়েছে মানে যেটা দেখলে কোনটার উপর জোর দিতে হবে, কোনটা বেশি করে পড়লে ভালো হবে, কি হবে এইটাও আমি ওখানে দিয়ে দেবো। ওই গ্রুপগুলোতে দিয়ে দেবো। ওখান থেকে ওটা পেয়ে যাবে বা ওই ফেসবুকে ওই ইয়েতেও আমি আপ করে দেবো আমি। পেজেও আপলোড করে দেবো, সেখান থেকেও পেয়ে যাবে। ঠিক আছে? তো এই মোটামুটি বলার। এর বাইরে যদি কারোর কিছু এই সংক্রান্ত প্রশ্ন-টশ্ন থাকে মানে কাট অফ কত হবে, কি করবে এইসব নয়। যা বললাম এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে সেটা লিখো। আমি সময় সুযোগ পেলে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব, সেগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করব। ঠিক আছে? চলো তাহলে ভালো করে পড়ো সবাই, পড়াশোনা করো। আম দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিওটা আশা করি কোনো PYQ সংক্রান্তই হবে। নাহলে কোনো জ্ঞান-ট্যান দেওয়ার ভিডিও হবে হয়তো। যাই হোক যেটা হোক কিছু একটা আসবে। পড়াশোনা করো সবাই ভালো করে। বাই।